This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতি সপ্তাহে সাপ্তাহিক লেখা ধারাবাহিকভাবে বেরোনো, এটা বোধহয় পাঠকের যেমন একটা আকর্ষণ থাকে যে আমি প্রত্যেক সপ্তাহে পড়বো, গত সপ্তাহে এই পর্যন্ত পড়লাম, তারপরের সপ্তাহে কি হবে। লেখক হিসেবেও কি ধারাবাহিক লেখার মধ্য দিয়ে একটা অদ্ভুত আনন্দ থাকে প্রতি সপ্তাহে নতুন নতুন ভাবে লিখে পাঠকের কাছে পৌঁছানো? লিখবো এরকম ভাবে মানে ছোটবেলা থেকে সেরকম কোনো ভাবনা ছিল না। বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুটির ইতিহাস কি এক? বাঙালি হিন্দু যে বলছি আমরা, আর হিন্দু তো একটা জনগোষ্ঠী, পরে একটা ধর্মের নাম হচ্ছে। শ্যামল গঙ্গোপাধ্যায়কে গুরুদেব বলে মানে, যদিও মানুষটিকে আমার দেখার সৌভাগ্য হয়নি কখনো চাক্ষুষ, তার কথা শুনেছি বিভিন্ন লোকের মুখে যারা তাকে দেখেছেন। তার আমিও সৌভাগ্যবান, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তখন আমরা খুবই ছোট, তাকে দেখেছি। অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ এবং আদ্যপান্ত লেখক। দেশজ খাবারের মধ্যে বোধহয় পুঁই শাক আজও বেঁচে আছে। হ্যাঁ, পুঁই শাক, শাক লতা পাতা, বাঙালি এমন কোনো শাক লতা পাতা যা যা খাওয়া সম্ভব সব খেয়ে ফেলেছে। আদতে সিরাজউদ্দৌলা ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং তার পাশাপাশি বেহিসেবি এবং হিন্দু মহিলা বা হিন্দু নারীদের অপহরণ করে ধর্ষণ করাই এইরকমই তো চরিত্রের তিনি। না, এইটা একটা জিনিস বলি যে একটা রাজার, যদি মধ্যযুগীয় রাজার চরিত্র দেখো, তুমি যে কথাগুলো বললে যে এটা মধ্যযুগীয় রাজার চরিত্র বা মধ্যযুগীয় একজন বাদশার চরিত্র, মানে 99% কি 95% এরকমই হবে। পাতি বাংলাতে বলতে গেলে ব্রিটিশরা বলেছিল একটু করকে দাও, একদম একদম। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এইসব দেশ ফেস শাসন করবো, দখল করবো, এইসব কোনো দূরতম ভাবনার মধ্যেও নেই। ওরা ব্যবসা করছে, লাভ হচ্ছে, সুতরাং এই লাভটাকে মুনাফা চায়। এটা কর্পোরেট সংস্থা, সে মুনাফা চায়, সে এইসব উটকো ঝামেলার মধ্যে যেতেই রাজি নয়। ফলতা থেকে পলাশী, এক বছরে গোটা ভারতবর্ষের ইতিহাসটা বদলে যাচ্ছে। এই ছবিটা করতে গেলে মোটামুটি 3টে বোধহয় পুষ্পার বাজেট লাগবে। তা বলতে পারবো না, পুষ্পার বাজেট কত আমার এক্সাক্ট নিজের এই মুহূর্তে আমার ধারণা নেই। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. কলকাতা বই মেলা মধ্য গগনে, আর ঠিক সেই সময় যাদের বই এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আলোচিত হচ্ছে, কিন্তু যারা বিজ্ঞাপনে নেই, তাদের মধ্যে অন্যতম শান্তনু বসু। পেশায় তিনি উচ্চপদস্থ রাজকর্মচারী, কিন্তু এই মুহূর্তে তিনি পুরোপুরি লেখক। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু বসু। শান্তনুদা, আপনাকে স্বাগত আর প্লাস নিউজ রুমে। আমি এবং আমার সতীর্থরা এখানে রয়েছে। আমি প্রথমেই যে প্রশ্নে চলে যাব, এভাবে লেখক হয়ে উঠবেন ভেবেছিলেন? না, লিখবো এরকম ভাবে মানে ছোটবেলা থেকে সেরকম কোনো ভাবনা ছিল না। সিনেমা ভালো লাগতো ছোটবেলা থেকে, সিনেমা নিয়ে বইপত্র পড়েছি, ছবিও একটা করেছি, সে তো অনেক কয়েক 2 বছর আগে মাত্র সেটাতে। কিন্তু লেখার যে কোনো স্ট্রাকচার্ড ওয়েতে অনেকে যেরকম করে, যে খুব অল্প বয়স থেকে শুরু করে, সে 17-18 বছর বয়স থেকে লিটল ম্যাগাজিনে লেখে, আস্তে আস্তে তারপর বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে থাকে। আমার ক্ষেত্রে সেরকমভাবে হয়নি। আমি সেই অর্থে লেখালেখি শুরু আমার যদি বলা যায় তাহলে সেটা 40 বছর বয়সে। তার মানে আপনি বলছেন এ বিষয়ে নীরজচন্দ্র চৌধুরী মহাশয়ের সঙ্গে একটু মিল রয়েছে। যার নাম তুমি করলে, এরা নমস্য, মানে ভগবান তুল্য ব্যক্তিত্ব, মানে পাণ্ডিত্যের কথা যদি ভাবি, সুতরাং আমি ওরকমভাবে এই প্রশ্নে যে ওনার সঙ্গে যে কোনো তুলনা করার মতো কোনো জিনিসের মধ্যেই আমি ঢুকবো না। যে এরকম ভগবান তুল্য মানুষ, মানে তাই অগাধ পাণ্ডিত্য, সে কোথায় আর আমরা কোথায় সেই তুলনায়। নীরজচন্দ্র চৌধুরীর কথা মনে হচ্ছিল, আরও অনেকের কথা, অনেকের নাম তো ভিড় করবেই।
অবশ্যই রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, বিনয়বাবু, অনেকের নাম চলে আসতে পারে। তার কারণ হচ্ছে এই বইটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ও বাঙালি এই বইটা তো মানে প্রায় ঝড় তুলে দিয়েছে, এবং সুধী পাঠকের কাছে এর একটা কপি জোগাড় করা এই মুহূর্তে, এবং আমাকেও ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে অনেকেই জিজ্ঞেস করেছে যে বাংলা ও বাঙালি কোথায় পাওয়া যাচ্ছে। বইমেলাতে মানুষের ধারণা থাকে যে জার্নালিস্টরা বা সাংবাদিকরা সর্বজ্ঞ হন, সব খবর রাখেন। তা আমার এই খবরটা জানা ছিল, তা আমি বলে দিয়েছি কোথায় পাওয়া যাচ্ছে। তা এই বাংলা ও বাঙালি এই বৃহৎ একটা বিরাট মানচিত্র বলা যেতে পারে। তার কারণটা হচ্ছে একটা পুরো জাতিসত্তাকে তুলে ধরা, তার ইতিহাসকে তুলে ধরা, তার গোটা মানচিত্রটা বারবার পরিবর্তন হয়েছে। বাঙালি তো অনেকে বলেন মিশ্র জাতি, অনেকে বলেন বাঙালিদের মধ্যে যেমন মঙ্গলয়েড ফিচারও দেখা যায়, আবার মেডিটেরিয়ানদের দেখা যায়, আবার অনেকে বলেন নর্ডিক, এবং যে কারণে অনেকের ধারণা বাঙালির মধ্যে আর্য অনার্য, যদিও এই দুটো শব্দ অত্যন্ত ভয়ানক। তার কারণ আর্য ভাষাগোষ্ঠীর নাম হিসেবেই লিঙ্গুইস্টরা দেখছেন, আমরা বানিয়ে দিচ্ছি তাকে আর্য, এবং এর মধ্যে কোথাও নিৎসের প্রভাব, কোথাও হিটলার নাৎসি বাহিনীর প্রচারও এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু বাঙালি তো একটা বিরাট জনগোষ্ঠী, এবং বাংলা ভাষার উৎপত্তি এই আজকের বাঙালি এবং আমাদের পূর্বপুরুষ বাঙালি। সত্যি কি অতীশ দীপঙ্কর আমাদের মতোই বাঙালি ছিলেন, অথবা তারও আগে আরাকানেও পাওয়া যাচ্ছে, আবার তিব্বতেও বাঙালি পুঁথি পাওয়া গেছে। সব মিলিয়ে বাঙালি জনজাতি নিয়ে তো একটা বিরাট রহস্য রয়েছে। এই রহস্যটা উন্মোচনে কি করে এগোলেন? মানে আমি বলছি যে এটার জন্য তো একটা বিরাট সাহসেরও দরকার। হ্যাঁ, সেই অর্থে আমি যদি বলি যে আমি যে কাজটা করে বসেছি, মানে সেটা একটা দুঃসাহসিক এফর্ট। এখন কতটা হয়েছে, কতটা ভালো হয়েছে, কি হয়েছে, সেটা পাঠক যারা আছেন বা সমালোচক যারা আছেন তারা বলতে পারবেন ভালো। কতটা সফল হয়েছি বা আদৌ সফল হয়েছি কিনা সেটা তারা বলতে পারবেন ভালো। কিন্তু আমার এই বইটা লেখার পিছনের যে ইন্সপিরেশন ছিল সেটা কীরকম, যে আমি চেয়েছিলাম এরকম একটা কিছু, যে খুব সাধারণ পাঠক, আমি একজন সাধারণ পাঠকের কথা বলছি, সে ধরো সে বাংলা গান নিয়ে জানতে চায়, সে বাংলার ধরো সে একটু বাংলা যাত্রা নিয়ে জানতে চায়, বাংলা নাটকের কাহিনীটা একটু জানতে চায়, বাংলা সিনেমাটা নিয়ে একটু জানতে চায়, বাংলার যে মানে ধর্মীয় ইতিহাস সেইটা নিয়ে একটু জানতে চায়। কিন্তু আমাদের তো কন্টেন্ট আছেই, কন্টেন্ট নেই তো তা নয়। এবং সেখানে বিরাট বিরাট মানুষজন লিখেছেন। নিহার, তুমি যাদের নাম বলছিলে শুরুতে একটু আগে, নিহার বাবুর নামটা সবচেয়ে শ্রদ্ধেয়, মানে সমস্যা শ্রদ্ধেয় মানে কি, এদের নাম উচ্চারণ করলেই মানে মাথা শ্রদ্ধায় ঝুঁকে যাবে আর কি। নিহার রঞ্জন রায়, তারপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অতুল সুর, বিনয় ঘোষ, হ্যাঁ, গোপাল হালদার, মানে কত নাম, এর বিরাট বিরাট পাণ্ডিত্য। কিন্তু একজন সাধারণ পাঠকের পক্ষে এত বই ঘেটে মানে একটা জায়গাতে কিছু পাওয়াটা খুব কঠিন ব্যাপার। তো মানে একটা ধর সিনেমা জানতে চাইছে সেটা তার জন্য বিশেষ কিছু বই তাকে পড়তে হবে, নাটক জানতে গেলে তাকে নাটকের আলাদা করে কিছু বই পড়তে হবে। এটা হচ্ছে আমার মনে হচ্ছিল এরকম একটা লিখলে কীরকম হয় যে বইটা থেকে একজন সাধারণ পাঠক একটা ওভারভিউ পেতে পারেন, একটা প্রাথমিক ধারণা তৈরি হতে পারে তার, একজন বিগনার্স যিনি জানতে চাইছেন সাধারণ পাঠক হিসেবে তার একটা সামগ্রিক ধারণা। এবার তার যদি কোনো পার্টটা পড়ে, কোনো একটা অংশ পড়ে তাতে যদি বিশেষ আগ্রহ জেগে ওঠে যে এইটা আমাকে আরও জানতে হবে, তার জন্য তো অজস্র বই রয়েছে, তার গবেষণামূলক বই অজস্র রয়েছে। সেটা নিয়ে আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, বিশেষ করে এই যে আত্মীকরণ করে পুরোটা লেখা তো এই বইটা, এবং সেখানে এক একজন দিকপাল, এবং প্রত্যেক দিকপাল মানুষের তার নিজস্ব কিছু মতাদর্শ থাকে, তার নিজস্ব কিছু স্কুল অফ থটস থাকে। যেমন এটা তো ঠিক যে বিনয়বাবুর লেখার মধ্যে একটা নৃতাত্ত্বিক বিশ্লেষণ আছে, একটা সমাজ বিজ্ঞানী হিসেবে তিনি বিশ্লেষণ করেছেন বিনয়বাবু। আবার আমি যদি গোপাল হালদার দেখি,
আমরা এটা উপেক্ষা করতে পারি না, একটা মার্ক্সীয় ধারায় চিন্তা ভাবনায় তিনি তার লেখা তৈরি করেছেন গোপাল হালদার। আবার সুকুমার বাবু বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাদের লেখার মধ্যে ভাষাতত্ত্ব, ভাষা বিজ্ঞান তার একটা ফলিত প্রয়োগ আমরা দেখতে পাই। আবার আমরা দেখতে পাই রমেশচন্দ্র মজুমদার, একজন ঐতিহাসিক, তার লেখার মধ্যে একটা ঐতিহাসিক যেভাবে লেখেন সেভাবে বিশ্লেষণ আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এতগুলো ধারা, সেখানে নৃতত্ত্ব আছে, সমাজতত্ত্ব আছে, অর্থনীতি আছে, সেখানে ইতিহাস আছে, সেখানে ভাষা এবং ভাষা বিজ্ঞান রয়েছে। এই সব কিছু মেলানো, এটা তো একটা বিরাট মানে এটা তো মানে এটা বলা যেতে পারে এটা খুব শক্ত প্রাচীর টপকাতে হয়েছে এই লেখায়। হ্যাঁ, নিঃসন্দেহে। এবার কি হচ্ছে, যত বেশি পড়া যায়, এই যে বিভিন্ন রকমের মতবাদ আমরা পড়ছি, এইটা পড়তে 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 কি হয় যে একটা চিত্র সেটা ফুটে ওঠে নিজের মনের মধ্যে, সাবকনশিয়াস ভাবতে থাকে, মানে আমি কি করে জিনিসটা আমি পড়ছি, এত 10 রকমের পড়লাম, তার কি বিষয়টা কি, এটা নিজের মনের মধ্যে একটা পারসেপশন তৈরি হতে থাকে। তখন সেইটাকেই মূলত আমি সেই রকমভাবেই, তুমি যদি সিনথেসিসের কথা বলো, যে আত্মীকরণের, বা তুমি যদি এটাকে আত্মীকরণের কথা বলো, যে আমি সেইভাবেই বিষয়টাকে এর মধ্যে আনতে চেষ্টা করেছি। কোথাও কি মনে হয়, যেহেতু 40 বছরের পরে লেখির সূত্রপাত সেই হিসেবে, কোথাও কি মনে হয় এই অভিজ্ঞতাটা দরকার ছিল, যেটাকে আমরা ইংরেজিতে ম্যাচুরিটি বলি? ম্যাচুরিটি থেকেও দেখ, ম্যাচুরিটি তো এক একজন মানুষের এক এক রকমভাবে হয়। একটা প্রস্তুতি, আমি ম্যাচুরিটির থেকেও আমি যে কথাটাকে আমি বলবো সেটা হচ্ছে প্রস্তুতি। প্রত্যেকটা কাজের জন্যে, যে কোনো কাজ করতে গেলে একটা প্রস্তুতি দরকার হয়। যে রবীন্দ্রনাথের ক্ষেত্রেও আমরা দেখি কি, যে ওনার কাব্যকে যদি আমরা বিশ্লেষণ করি ধারাবাহিকভাবে, তাতে একটা দেখা যায় যে প্রথম দিকে যেটা আমাদের কি বলবো, যে আমাদের সাহিত্যের ইতিহাসের যে সমস্ত বরেণ্য ব্যক্তিত্বরা যারা কাজ করেছেন রবীন্দ্রনাথের কাব্য নিয়ে, তারা প্রস্তুতি পর্ব বলে একটা পর্বকে চিহ্নিত করছেন রবীন্দ্রনাথের কাব্যের ক্ষেত্রে। তাই ঠিক সেই রকমই প্রস্তুতি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে এতদিন ধরে এরকম তো নয় যে আজকে আমার মনে হলো ঘুম থেকে উঠে, আমি কিছু পড়িও নি, কিছু জানিও না, আমার ঘুম থেকে উঠে সকালবেলা মনে হলো আমি লিখবো, আমি একজন লেখক হয়ে যাবো, এভাবে তো হয় না। কোনো কাজটাই হয় না, সেটা গানও গাওয়া যায় না, সেটা সিনেমাও তৈরি করা যায় না, সেটা সাধনার দরকার, ছবিও আঁকা যায় না। কিন্তু এতদিন ধরে যে বিষয় ভালো লাগতো, যেগুলো পড়ে পড়ে এসছি, আর বিশেষত বাংলা ও বাঙালির সংস্কৃতি, বাঙালির সমাজ, এসব নিয়ে আমার একটা এমনিতেই একটা আগ্রহ ছিল। সেটা হয়তো এই লেখার পারপাসে হয়তো ফোকাসড ওয়েতে পড়া, যেটাকে বলে খুব ফোকাস করে পড়া, সেটা হয়তো এই লেখার সময় পড়েছি, কিন্তু তার আগের থেকে তো অনেক দিন ধরে এই পড়াশুনোগুলো হয়ে আসছে, অবশ্যই সেইটা একটু সুবিধা হয়েছিল। আমি একটু আগের প্রশ্নে আবার ফিরে যাচ্ছি। পিকাসো, বিখ্যাত চিত্রকর, তিনি বলতেন যে মডেল খুব সুন্দরীর দরকার নেই, তার কারণ সৌন্দর্যের বিভিন্ন ধরনের সংজ্ঞা হয়। তিনি মডেল খুঁজতেন এমন, যা তার ভুবনে সেই মডেলকে রেখে তিনি একটা কাজ করবেন, তার মতো ভুবন রচনা করবেন। আমি এই কথাটা এই কারণে বললাম যে এরই অপভ্রংশ হয়ে দাঁড়িয়েছিল একসময় প্যারিসে ল্যাটিন কোয়ার্টারে, যে সুন্দরী মডেল নয়, সুন্দরী মডেল আর্টিস্টকেই বিহমিত করে ফেলতে পারে, সুতরাং তার আর্টিস্ট সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে মডেলের মতোই মডেল দরকার। ঠিক সেরকমভাবে আমার প্রশ্ন, যে যেখানে বিনয়বাবুর মতো মানুষ, বা সুনীল কুমার চট্টোপাধ্যায়, বা গোপাল হালদার, এরা প্রত্যেকেই তো নিজস্ব এক একটা থিসিস রয়েছে। এই লেখা লিখতে গিয়ে তাদের প্রবল অমোঘ আকর্ষণে নিজের ধারাটা বজায় রাখলেন কি করে? এই যে তোমাকে বললাম যে কথাটা, যে আমি এদের লেখা যখন পড়তে পড়তে একটা ধারণা তৈরি হচ্ছে নিজের মনের মধ্যে, সেইটা আমি আমার মতো করে, যেটা আমি যেরকম বুঝেছি এই মানে এতগুলো বই পড়ে আর কি, সেটা আমার বোঝা বা তোমার দৃষ্টিকোণ থেকে বোঝা, সে দুটো মানুষের বোঝা দৃষ্টিকোণ মানে ভিন্ন হতেই পারে। এটা আমি যেরকমভাবে বুঝেছি, সেটা আমি খুব সহজভাবে সাধারণ পাঠকের কথা মাথায় রেখে
এই বইটা লেখার চেষ্টা করেছি যে তারা যেন একটা বই থেকে যে একটা সামগ্রিক পুরো বিষয়টা এর মধ্যে দেওয়া থাকলো, তিনি যেন একটা বই হাতের কাছে পেলে কারোর যদি আগ্রহী হন কেউ, তিনি যেন এই বইটা পড়ে একটা ধারণা পেতে পারেন প্রাথমিক। আমি অবশ্য আবার বলছি, এর মধ্যে কিন্তু আমি কখনোই বলছি না যে এটা খুব মৌলিক কিছু কাজ। মৌলিক কাজ করতে গেলে সে আরও অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক নিবেদিত হওয়ার বিষয় রয়েছে, বিষয়টার মধ্যে অনেক গভীরে যাওয়ার বিষয় রয়েছে, এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। কিন্তু এই বইটাতে তাদের কথা ভেবেই আমি এনেছি যে খুব সহজ আঙ্গিকে, সহজভাবে, খুব সহজ বাংলায় তারা যেন এই যুগের যারা যে সমস্ত, যদি আমি ইয়াং জেনারেশনের কথাও বলি, যে খুব এখন যারা রয়েছেন, যে আমার যেটা মনে হয়েছে তারা যেন আমাদের অতীত সম্বন্ধে যে খুব বেশি ওয়াকিবহাল হচ্ছেন না হয়তো, আমার মনে হয়েছে যে অতীতের যে আমাদের যে ঐশ্বর্য, যে বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য বলো, সংস্কৃতি বলো, গান বলো, নাচ বলো, সিনেমা বলো, সমস্ত কিছু যে একটা বিপুল ঐতিহ্য, ইতিহাস রয়েছে, সেইটার সম্বন্ধে যেন ইয়ং জেনারেশনে খুব ওয়াকিবহাল হচ্ছে না, সবাই যারা এরকম। কোথাও কি মনে হয় এখন সময় এসেছে, যেমন ফ্রেঞ্চ স্টাডিজ হয়, হিসপ্যানিক স্টাডিজ হয়, আমরা তো বুদ্ধিস্ট স্টাডিজ তো পড়ানোও হয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কোথাও কি মনে হচ্ছে বেঙ্গলি স্টাডিজ আস্তে আস্তে শুরু করা যেতে পারে? অবশ্যই। এই বাঙালি, দেখ ভাষা, বাঙালি আমি বলছি, বাঙালি জাতিসত্তা এটা আসছে কোথার থেকে? ভাষার থেকে। বাংলা ভাষাটা না হলে বাঙালি হয় না। আমি তো আমার ল্যান্ডে, এই যে ল্যান্ড, যেটা আমি যদি প্রাগৈতিহাসিক যুগ থেকে ধরি, তা আমার এই ল্যান্ডে তো মানুষ তার আগের থেকে বসবাস করছে। কিন্তু আমি যদি বাঙালি কাকে বলছি, যখন আমি ভাষাটা পেলাম, আগে বাংলা, তারপরে বাঙালি, বাংলা থেকে বাঙালি, বাংলা ভাষা আমাদের ভাষা, তাই আমরা বাঙালি। তা অবশ্যই নিজেকে দেখার, নিজের অতীতকে দেখার, নিজের ঐশ্বর্যকে দেখার একটা প্রয়োজন আছে, তো সবসময়ই আছে। সেটা আগামী দিনে চলতে সাহায্য করে। ঠিক পথে যাচ্ছি কিনা আমি। বাহ, কোথাও কি মনে হচ্ছে যে এই বইটা লেখার ক্ষেত্রে দুটি বিষয়, আমরা অবশ্যই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের নিশ্চয়ই মনে থাকবে সবসময় যখনই আমরা এই ধরনের আলোচনা করব, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে প্রাগৈতিহাসিক পশ্চিমবাংলা বা গাঙ্গেয় বদ্বীপ এবং পরবর্তীকালে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে এই বাংলার যে পরিবর্তন এসেছে, সেই জায়গাতে কোথাও একটা ঘাটতি রয়ে গেছে আমাদের, অর্থাৎ সেই ইতিহাসটা কিছুটা ধূসর হয়ে রয়েছে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপে। না, ইতিহাস ধূসর বলতে সেরকম কিভাবে এটাকে বলবো, যে তুমি কি এর কথা বলছো যে আমাদের ডকুমেন্টেড হিস্ট্রি কম, সেই দিক থেকে বলতে চাইছো? প্রাগৈতিহাসিক সময় কি ছিল সেটা তো আমরা, দেখো আমাদের এখানে তো আগে তো অত ডকুমেন্টেড হিস্ট্রির বিষয় ছিল না। তো আমরা যদি আজকে 5 থেকে 700 বছর আগেও যাই, খুব বেশি পিছনে যাওয়ার দরকার নেই। বাংলা ভাষা আমরা পাচ্ছি মোটামুটি নবম দশম শতক এরকম সময়ের থেকে, যে এটা আসছে আমাদের আস্তে আস্তে চর্যাপদের মধ্যে প্রথম টেক্সট যেটা পাওয়া যাচ্ছে চর্যাপদ, তো এটার মধ্যে দিয়ে আমরা এটা পাচ্ছি। এইবারে যেটা হচ্ছে যে এটা আরও অনেকটা পিছনে, দশম শতকে আমি চলে গেলাম। এবং আজকে দশম শতক না গিয়ে তুমি যদি ভাবো যে আজকে যদি আজ থেকে মাত্র 600 বছর আগেও যদি যাই, কি 500 বছর আগেও যদি যাই, তখনও তো তোমার ডকুমেন্টেড হিস্ট্রিও তো আমাদের সেরকম কিছু নেই। আমরা পাচ্ছি কোথার থেকে, সোর্স, আমাদের ইতিহাসের উপাদানটা, টেক্সট যেগুলো রয়েছে বাংলা সাহিত্যে, যে টেক্সটগুলো আবিষ্কৃত আমাদের, যেমন চর্যাপদ, তারপরে তোমার ধরো বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আসছে, তারপরে আমাদের এই রামায়ণ, কৃত্তিবাস ওঝার রামায়ণ আসছে এতে। এবার তার পরবর্তীকালে গিয়ে আমি কি বলবো, মঙ্গল কাব্য পাচ্ছি,
এবং সবথেকে মঙ্গল কাব্যের মধ্যে সবথেকে উল্লেখ করতে হয় যে চণ্ডীমঙ্গলের কথা মুকুন্দরাম চক্রবর্তীর। তো চণ্ডীমঙ্গলের এবং মধ্যযুগটা সেই সময় কেমন ছিল, 15th সেঞ্চুরি, আমাদের 16th সেঞ্চুরি কেমন ছিল, সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু মেইন সোর্স হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু যে, যদিও সেটা একটা সাহিত্যের অংশ হিসেবে, শুধু ইতিহাস নয় চণ্ডীমঙ্গল, তার মধ্যে ইতিহাসের উপাদান আছে অনেক, কিন্তু সেই উপাদানগুলোকে নিয়েই আমরা তো রিকনস্ট্রাক্ট করছি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের স্থাপত্য। মন্দিরের গায়ে যে সমস্ত যে টেরাকোটার যে আমাদের রিচ, বেঙ্গলের যে টেরাকোটা শিল্প এবং টেরাকোটার যে কাজ মন্দিরের গায়ে আমরা দেখছি বিভিন্ন পুরনো মন্দিরগুলোর গায়ে, সেখান থেকেও কোন মন্দির কোন সময়ের তৈরি এবং তার যে মন্দিরের গায়ের যে অলঙ্করণ, সেই অলঙ্করণের মধ্যে থেকেও কিন্তু আমরা একটা সামাজিক ইতিহাসের ছবি পাই। ওইভাবে আমাদেরকে ধরে ধরে আস্তে 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 ধীরে ধীরে রিকনস্ট্রাক্ট। তাহলে কি ধরে নেব গৌড়বঙ্গ থেকেই আমরা মোটামুটি এই সব উপাদানগুলো আরো বেশি জোরালো হলো গৌড়বঙ্গ তার ইতিহাস থেকে? না, গৌড়বঙ্গ আমাদের তো গৌড়বঙ্গ তো একটা নাম হলো গৌড়বঙ্গ। এই বাংলা তো আরো অনেকগুলো নাম ছিল বিভিন্ন পার্টের, যেমন শুম্ভ, পুন্ড্র, বরেন্দ্র, হরিকেল, এইরকম এতে। এবং বাংলা নামটা এলো হচ্ছে আকবরের সময়ের থেকে, সুবেহি বাঙ্গাল, এই থেকে বাংলা নামটা মানে সর্বব্যাপী হলো আর কি। এটা আর নামগুলোকে ঢেকে দিল, অন্যান্য নামগুলো হারিয়ে গিয়ে একটা পুরো সামগ্রিক একটা ভূখণ্ড সেটা বাংলা নামে পরিচিতি লাভ করলো আর কি। যেমন খুব ইন্টারেস্টিং এটা দেখবে যে তুমি যদি অন্নদামঙ্গল দেখো, অন্নদামঙ্গলে আগে কিন্তু তুমি এই নামটা তেমনভাবে পাওয়া যাচ্ছে না, এই বাংলা শব্দটা। হ্যাঁ, গৌড় বঙ্গ এসব আছে আগে, কিন্তু বাংলা এই যে নামটা, এইটা কিন্তু পাওয়া যাচ্ছে এসে প্রথম অনেকবার ব্যবহার করছেন ভারতচন্দ্র রায় গুণাকর। হ্যাঁ, কহ মান সিংহ রায় গিয়াছিলে বাঙালায়, কেমন দেখিলে সেই দেশ, আকবর প্রশ্ন জিজ্ঞেস করছেন মানসিংহকে। হ্যাঁ, তো সেইভাবে তুমি যে গৌড়বঙ্গ বা ইতিহাস বললে, তবে এটা হতে পারে যে আমাদের অনেক উপাদান হয়তো এখনো আমরা হয়তো খুঁজে বার করতে পারিনি। এই যে যখন ইসলাম বিজয় হলো 1206, এই যে তিব্বত, তুমি একটু আগে বললে যে তিব্বতে পাওয়া যাচ্ছে, তিব্বতে এই যে পুঁথি দিয়ে যখন বৌদ্ধ ধর্ম, তখন তো বৌদ্ধ ধর্মের রমরমান সেই সময়টাতে, বৌদ্ধ ধর্ম লোকজন রয়েছে এখানে, এরা এই পুঁথি টুথি নিয়ে সমস্ত পালিয়ে চলে গেল আরাকান, তিব্বত এইসব দিকে আর কি। মানে যে যখন ওই ইসলাম বিজয় পর 1206-এর যে সময়টার কথা বলছি আর কি। তো এমনও হতে পারে যে এখান থেকে আমরা চর্যাপদ খুঁজে পেয়েছি, হয়তো আরো কিছু আছে যেগুলো এখন হয়তো পাইনি, খুঁজে পাওয়া যায়নি, হয়তো বেরোতে পারে। আবার একজন কেউ হয়তো হরপ্রসাদ শাস্ত্রীর মতন কোনো বিদগ্ধ কি বলবো গবেষক ভবিষ্যতে হয়তো সেই দিকে সেটা খুঁজেও পেতে পারেন, আবার নতুন করে দিশা দেখাতে পারেন, হয়তো হিস্ট্রি কনস্ট্রাক্টেড হতে পারে, আবার নতুন করে বদলে যেতে পারে, হয়তো তিব্বতের কোনো অজানা গুম্ফাতে হ্যাঁ হতেই পারে সুরক্ষিত রয়েছে, হতেই পারে বাঙালির আরো অনেক সাহিত্য হতেই পারে, পসিবল। মানে একেবারে তিব্বত থেকে শুরু করে আরাকান, মানে মায়ানমার, ব্রহ্মদেশ, মানে বিভিন্ন জায়গায় উপাদান ছড়িয়ে থাকতে পারে। কোথাও কি মনে হচ্ছে যে এই ইতিহাসটা, বাঙালি ও বাংলার ইতিহাসটা, কোথাও কি মনে হচ্ছে এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এত মনীষীরা কাজ করেছেন, যে এখন আমরা বলতে পারি যে আমরা ইতিহাসের একটা পূর্ণাঙ্গ না হলেও একটা চিত্র, পরিষ্কার চিত্র এখন আমাদের সামনে রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, সে তো নিঃসন্দেহে। এত কাজ হয়েছে। তুমি যদি প্রথম যে তুমি যদি দীনেশ চন্দ্র সেনের কথা ভাবো, যে বৃহৎ বঙ্গ, হ্যাঁ, এই যে দুটো ভলিউমে যে বইটা লেখা, কি অপূর্ব, মানে তার কি ঐশ্বর্য বইটার, এখনো পড়লে পরে কত কিছু রয়েছে। মানে দীনেশ চন্দ্র সেন যেভাবে লিখে গেছেন এই বইটাকে আর কি। তো এইরকম, তবে ধরো হরপ্রসাদ শাস্ত্রীর কথা বললাম, যে এতে যারা খুঁজে মানে অতীত গৌরব, ঐতিহ্য
এরা বার করেছেন, মানে গবেষণার মধ্যে দিয়ে ইতিহাসকে নতুন করে দেখিয়েছেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার। এটা তো একটা তো বটেই, সে তো আমরা বলতে বাধ্য যে আমরা তো অনেকটাই তো আমরা যতটুকু জানা সম্ভব ছিল, মানে ইতিহাস তো মন গড়া কিছু হতে পারে না, আমার তো একটা উপাদান লাগবে, যে উপাদান আমি আহরণ করতে পেরেছি, যতটুকু উপাদান আমি আহরণ করতে পেরেছি সেটাকে তো আমরা সাজাতে পেরেছি সুন্দর করে, সেই উপাদানটুকু নিয়ে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই বইয়ের কাজ করতে গিয়ে এমন কোনো তথ্য যা চমৎকৃত করেছে? তথ্য চমৎকৃত করেছে বলতে গেলে কি আমি বলবো যে এই গোটা বইটার আমার কাছে লিখেছি সে তো সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে সম্পদ তুমি যদি বলো এই বইটা লিখতে গিয়ে আমার কাছে, সেটা সম্পদ হচ্ছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখাপড়া, খুব কনসেন্ট্রেটেড, খুব মনোযোগের সঙ্গে, সুকুমার সেনের লেখাপড়া, গোপাল হালদারের লেখাপড়া, বিনয় ঘোষের লেখাপড়া, অতুল সুরের লেখাপড়া, এইগুলো হচ্ছে দীনেশ সেনের লেখাপড়া, হরপ্রসাদ শাস্ত্রীর লেখাপড়া, এই যে এত মনীষীদের লেখা পড়েছি, এত অগাধ পাণ্ডিত্যের অধিকারী যারা, তাদের লেখা যে পড়েছি, যে এইটা আমার কাছে একটা সম্পদ, বিরাট বিরাট সম্পদ। কখনো কখনো কি মনে হয়েছে এদের মধ্যে বিরোধিতা ছিল লেখার তথ্য অথবা তাদের মতাদর্শ? না, তথ্যের তো বিরোধ হবে না, বিরোধটা তথ্যের নয়, বিরোধ হতে পারে তার ইন্টারপ্রিটেশনে। তুমি তো প্রথমে তুমি নিজেই বললে যে গোপাল হালদার একটা দৃষ্টিভঙ্গির থেকে দেখেছেন, তার রাজনৈতিক বিশ্বাস বলো বা বোধ বলো, তার সেই জায়গার থেকে। সুকুমার সেন হয়তো তার পার্সপেক্টিভ একটু আলাদা হবে, তো হবেই, এটা খুবই স্বাভাবিক। মানে লেখক হিসেবে পাঠক হয়ে, মানে যে কথাটা খুব প্রচলিত আছে, লেখক হতে গেলে আগে খুব সুপাঠক হতে হয়, তাহলে এক্ষেত্রে এই বইয়ের ক্ষেত্রে লেখক সেই সংজ্ঞাটাই মেনে চলেছে। একদম একদম, সেই ধ্রুপদী সংজ্ঞা। এই সব বই এইরকম পাঠ, এবং আমি মানে বিস্মিত, প্রতি মুহূর্তে বিস্মিত হয়েছি, মানে কিরকম যে এই মানুষগুলোর পাণ্ডিত্য দেখে, এবং আমি মানে কল্পনা করছিলাম, মানে একটা সময়ে ধরো তুমি বাংলার কথাটা ভাবো, একটা সময় এই লোকগুলো একসঙ্গে এক্সিস্ট করছে, হ্যাঁ, এই আমাদের এই কলকাতা শহরের বুকে, গোপাল হালদার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, হ্যাঁ, তারপরে তুমি যদি বলো যে আরও আমাদের প্রথিতযশা যে সমস্ত সাহিত্যের লোকজন রয়েছেন আর কি, তারপরে তুমি যদি সিনেমার জগতে চলে যাও, এই যে এদের সঙ্গে একই সময় এক্সিস্ট করছেন সত্যজিৎ রায়, একই সঙ্গে এক্সিস্ট করছেন মৃণাল সেন, ঋত্বিক ঘটক, আবার তুমি ওইদিকে চলে যাও, গানের জগতে চলে যাও, হেমাঙ্গ বিশ্বাস, হ্যাঁ, একই সঙ্গে হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, ওদিকে তোমার দেবব্রত বিশ্বাস, হ্যাঁ। তো এইটা লেখার সময় না, এটা কল্পনা করতে গিয়েই আমার একটা কিরকম একটা ফিলিং হচ্ছিল, যে মানে সেই সময়কার কলকাতা শহরটা ভাবার চেষ্টা করছিলাম, যে এইরকম সমস্ত মানে বিশাল বিশাল ময়ূরুহ একের পর এক, কার কথা ছেড়ে কার কথা বলবো আমি। মানে আমি তাহলে বলতে পারি এই বইটা যে ঐতিহ্যের উত্তরাধিকার, আমরা তার পাসপোর্ট আমরা বলতে পারি, বইটা নেওয়া মানেই তার পাসপোর্ট। হ্যাঁ, মানে এটা একটা, আমি তোমাকে যেটা আমি বললাম যে দেখবে যে আমি ভূমিকাতে একটা কথা লিখেছি, যে আমার এই বই পণ্ডিতদের জন্য নয়, হ্যাঁ, আমার এ বই নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য নয়, হ্যাঁ, এ বই খুব সাধারণ পাঠকদের কথা ভেবে লেখা। বাহ। হ্যাঁ, যারা বাংলার ইতিহাস, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য দু মলাটের মধ্যে, তারা যাতে এই বইটার থেকে জানতে পারেন, যারা আগ্রহী, যাদের আগ্রহ আছে, কোথাও খুঁজে, মানে অনেকে খুঁজে হয়রান হচ্ছেন, খুব স্বাভাবিক, আমাদের বই একটা খুঁজে পেতে তো অনেক টাইম লাগে। একটা আমি বই আমরাও তো দেখেছি যে যখন পড়ি বা কিছু করি, যে একটু বিষয়, কিন্তু আমি মনের মতো একটা বই, মানে মনের মতো বলবো না, মানে যে আমি একটা বই, এই বিষয়ের উপর একটা বই আমি খুঁজে পাচ্ছি না, কে লিখেছেন, কোথায় আছে, এত বই তো লেখা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তো আমি জানতে পারছি না সবটা ভালো করে, যে এরকম একটা বই আছে, হ্যাঁ, আমাকে তো খুঁজে বার করতে হবে, খুব স্বাভাবিক, সবাইকেই করতে হয়। তো এইরকম একটা বই যদি কারোর
মানে উপকারে লাগে সাধারণ পাঠকের, তাহলে আমি খুশি হব। মানে শান্তনু বসু এই বইয়ের লেখক যদি না হতেন, পাঠক হিসেবে বইমেলাতে গিয়ে এই বইটাই কিনতেন অন্য কেউ লিখলেও? অবশ্যই, এরকম তো আমি প্রচুর বই কিনেছি। আমি আর একটা জিনিস, আমি বই পড়ি কিনি যখন, আমি কিন্তু কখনো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, নতুন বই যখন আমি কিনেছি বইমেলাতে, মানে বইমেলা কেন, আমি তো কলেজ স্ট্রিটে যাই, মানে তুমি বলতে পারো যে আমি মাঝে মধ্যেই বই কিনি। মানে আমি ধরো বাড়ি ফেরার পথে কলেজ স্ট্রিটে থামলাম, নেমে কলেজ স্ট্রিট থেকে দেখলাম, ঘুরে ঘুরে ফুটপাথ দিয়ে ঘুরে বেড়াই, যে ডিসপ্লেতে চোখে যা পড়ে দেখি, মানে কোনো কোনো পাবলিশারদের সাথে একটু আলাপ থাকাতে তাদের ভিতরে ঢুকে র্যাকেও গিয়ে বইপত্র দেখি। তো আমার মনে হয় সবারই তাই করা উচিত, কখনো লেখকের নাম দেখে বই পড়া উচিত না। কিন্তু কন্টেন্ট আমার কি আছে, আমি একটু বইটা একটু উল্টে পাল্টে দেখলে বইটা হাতে নিয়ে, তো আমি একটা আন্দাজ পাবো। এরকম আমি তো প্রচুর বই কিনেছি। কিন্তু লোকে তো এখন শান্তনু বসুর নাম দেখেই বই কিনছে। না, সেটা আমি বলতে পারবো না আমার নাম দেখে। না না, ওটা এর পেছনে কি পত্রপত্রিকায় লেখার একটা বিরাট অবদান আছে? পত্রপত্রিকায় তো লিখলে অবশ্যই কিছুটা অবদান তো থাকবেই, কেন একটা পত্রপত্রিকা অনেক জায়গাতে পৌঁছে দিচ্ছে লেখাটাকে, সেক্ষেত্রে তো একটা পরিচিতি তো হয়ই লেখকের। একটা এই যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক লেখা ধারাবাহিকভাবে বেরোনো, এটা বোধহয় পাঠকের যেমন একটা আকর্ষণ থাকে যে আমি প্রত্যেক সপ্তাহে পড়বো, গত সপ্তাহে এই পর্যন্ত পড়লাম, তারপরের সপ্তাহে কি হবে। লেখক হিসেবেও কি ধারাবাহিক লেখার মধ্য দিয়ে একটা অদ্ভুত আনন্দ থাকে প্রতি সপ্তাহে নতুন নতুনভাবে লিখে পাঠকের কাছে পৌঁছানো? হ্যাঁ, সেটা একটা আনন্দ তো আছেই, সেটা একটা আনন্দ আছে। আর একটা তোমাকে বলি যে আমি প্রথম উপন্যাস লিখেছি, ঐতিহাসিক উপন্যাস, আমার প্রথম ঐতিহাসিক উপন্যাস, সেটাই ধারাবাহিক। হ্যাঁ, তার আগে কোনো বড় কাগজে মানে ধারাবাহিক লেখার মানে অভিজ্ঞতা আমার ছিল না কোনো। ধারাবাহিক আমি লিখতে লিখতেই শিখেছি যে কি করে যে এইটা ছাড়তে হবে। আমাকে সম্পাদক যারা থাকেন বা আগে অনেক লোকজনের সঙ্গে আমি সম্পাদক মহাশয় বলো বা অন্যান্য সাহিত্যিক একটু আমার অগ্রজ যারা, তাদের সঙ্গে আলোচনা করে তারা বলেছেন যে একটু খুব ইন্টারেস্টিং জায়গাতে লেখাটা ছেড়ে দিতে হয়, যে যাতে পাঠকের পরের সংখ্যাটা পড়ার একটা আগ্রহ তৈরি হয়। তা সেইটা যতটা পারা যায় চেষ্টা করেছি, যে খুব স্বাভাবিক, নাহলে একটা উৎসাহ হারিয়ে গেলে পাঠকের, আমি একটা লেখা একটা ধারাবাহিক লিখছি, একটা জায়গায় শেষ করলাম এবং ঘটনা এমনভাবে আমি লিখছি যে পাঠক কোনো মজা পাচ্ছে না, উৎসাহ পাচ্ছে না, তাকে তো অপেক্ষা করিয়ে রাখতে হবে পরের সপ্তাহটার জন্য। একটা প্রশ্ন আমরা আগেও আলোচনা করেছি, বাংলায় এত ভাষা, এত শব্দ, এত ঐশ্বর্য, তার কারণ এখানে পর্তুগিজ শব্দ আছে বালতির মতো, এখানে আরবি ফার্সি শব্দও ব্যবহার হয়, সংস্কৃত ঘেঁষা অনেক শব্দ রয়েছে যেগুলো মূল সংস্কৃত থেকে এসেছে। আবার আমরা পালি প্রাকৃতের, তারও আমরা ভাষা বৈচিত্র্য আমাদের মধ্যে রয়েছে। তাই এই সমস্ত ভাষা মিলিয়ে কোথাও কি মনে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে বৈচিত্র্য একটা, মানে আমি বলবো যে ভারতবর্ষকে তো বৈচিত্র্যের দেশ বলা হয়, বাংলা ভাষাটাও খুব বৈচিত্র্যপূর্ণ এবং এত মিষ্টি হয়ে উঠেছে, এবং পৃথিবীর দুটি ভাষা বা তিনটি যদি মিষ্টি ভাষা বলা হয়, ফরাসি, বাংলা, উর্দু, এই তিনটে আমরা এখানে অন্তত বলে থাকি। তা মনে হয় কি ভাষাটাকে এত মিষ্টি করে তুলেছে, তার এত ধরনের, এত ঠমক, এত বিভিন্ন শব্দ, তার এত গুরুত্ব, তার এত রূপ, তার এত গন্ধ? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এত বৈচিত্র্য শব্দ ভাণ্ডারে, আমাদের শব্দ ভাণ্ডারের মধ্যে, এই বইয়ের মধ্যেও একটা শব্দ ভাণ্ডার নিয়ে একটা লেখা আছে। এটা কি করে আসছে, কত সোর্স এই যে শব্দ ভাণ্ডারের, এটা তো নিশ্চয়ই একটা ভাষাকে সমৃদ্ধ করে, তার মিষ্টত্ব আনে। কোথাও কি মনে হয় না যে একটা সময় আরবি ফার্সি, একটা সময় ইংরেজি, এখন হিন্দি,
এতগুলো ভাষার ঔপনিবেশিক চাপ থাকা সত্ত্বেও বাঙালি বাংলাকে ধরে রাখতে পেরেছে? হ্যাঁ, বাংলাকে ধরে রাখতে পেরেছি, কারণ রাজা রামমোহন রায়ের সময় বাঙালি তখন শিক্ষিত বাঙালি চাকরি পাওয়ার জন্য তো আরবি ফার্সি পড়ছে, পরবর্তীকালে ইংরেজি। অবশ্যই। এখন আবার বাঙালি বাবা মারা তো আবার হিন্দি পড়াতে চায় ছেলে মেয়েকে, ভাবছেন চাকরির জন্য। সেটা মূর্খামি নাকি এখন জানি না, সময় বলে দেবে। না, এই যে এতগুলো ভাষার কথা বলা হচ্ছে, এই ভাষার একটা শব্দ স্রোত, বিভিন্ন ভাষার শব্দ স্রোত ক্রমাগত এসে বাংলা ভাষার মধ্যে প্রবেশ করছে এবং সমৃদ্ধি, এবং সেটা সমৃদ্ধ করছে। এবং ফার্সি ভাষা, ফার্সি শব্দ, উর্দু শব্দ যদি বাংলার সাথে মেশানো যায় বাংলা ভাষার সাথে, হ্যাঁ, সেটা কি ম্যাজিক হতে পারে সেটা আমি বুঝেছিলাম শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারাসুকো পড়ে। সৈয়দ মুস্তফা আলীর লেখা, সৈয়দ মুস্তফা আলীর লেখার মধ্যেও রয়েছে, অন্য মাত্রা দিয়ে দিচ্ছে। আমি জানো তো ঋতব্রত, এটা আমি দেখেছি যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটা কনস্ট্রাকশন, ধরো একটা তকলিফ শব্দটা ব্যবহার করছে, হ্যাঁ, লিখতে গিয়ে শাহজাদা দারাসুকোর মধ্যে কোথাও। আচ্ছা, আমি ভাবলাম হচ্ছে তকলিফটা উড়িয়ে দিই যদি, এর যে বিশুদ্ধ বাংলা শব্দটা আছে সেটাকে ব্যবসায়ী এখানে, এবার লাইনটা পড়ি তো না, হারিয়ে যাচ্ছে কোথায় যেন, মজাটা হারিয়ে গেল। এই যে তুমি বললে না যে রিচনেস, মানে নানা রকম ভাষা, নানা রকম শব্দ প্রতিনিয়ত আমার বাংলার মধ্যে এসে মিশেছে। আর একটা ভাবতে হবে যে আমাদের গদ্য সাহিত্য যদি তুমি বা গদ্যের কথা বলো, যে সে তো খুব বেশি দিনের নয়। এই সময়ের মধ্যে যেটুকু যা এসছে গদ্যের যে ঐশ্বর্য, আমাদের বাংলা গদ্যের ক্ষেত্রে বলছি, তো তুমি সবাই জানে যে এটা আসছে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, আমাদের এখানে শ্রীরামপুর মিশন, ওদের থেকে আমাদের বাংলা গদ্যের সূচনা হচ্ছে। সেই সময়কার তুমি যদি বাংলা গদ্য দেখো, যে এরকম বাংলা গদ্য লেখা হতো, আর তার পরবর্তীকালে কতদিন মাত্র রবীন্দ্রনাথ এসে গেলেন। তার রবীন্দ্রনাথের বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ, এবং তারপর রবীন্দ্রনাথের আগেও যদি যাই, আমি বঙ্কিমচন্দ্র ভাবি, বঙ্কিমচন্দ্রের একটু আগে, কয়েক বছর আগে বাংলাটা কেমন ভাবে লেখা হচ্ছে, আর বঙ্কিমচন্দ্র কিভাবে পরিবর্তন করে দিলেন, সেই রিমার্কেবল। অবশ্যই আমি এই বিষয়ে আলোচনা আসছি, কারণ আমি সাহিত্য নিয়ে এরপরেই আসছি, এবং সেখানে অবশ্যই হেমকবির থেকে শুরু করে ভাষা কি করে পরিবর্তন হচ্ছে, এবং মাইকেল মধুসূদন দত্ত, অমিত রাক্ষস ছন্দ, মানে একটা অসাধারণ, খুব অল্প সময়ের মধ্যে, এবং বিশ্ব সাহিত্যে জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, এবং বিশ্ব সাহিত্যে এরকম নজির খুব কম আছে, এত দ্রুত, হ্যাঁ, নদীর মতো এত ভাষায় গিয়ে যাচ্ছে। এবং আমাদের তুমি ভাবো যে আমাদের বাংলা সাহিত্যে যে প্রথম নোবেল পুরস্কারটা আসছে, তার আগে তুমি 1800 সালে তুমি যদি ভাবো যে কত অল্প সময়ের মধ্যে ওই আধুনিকতা, কবিতার ক্ষেত্রে কিরকম ভাবে আধুনিকতাটা চলে এলো, এটা আমাদের বিস্ময়ের ব্যাপার। এই সবই তো পাওয়া যাবে এই বইতে, আমি জানি, একদম। এবং সেখানে বাংলা সাহিত্য, সংস্কৃতি, নাটক, সমস্ত কিছুই রয়েছে। আমি দ্রুত আরো কতগুলো প্রশ্ন, বাঙালির খাদ্যাভ্যাসে তো পরিবর্তন ঘটেছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বাঙালি তো আগে আলুও খেত না। হ্যাঁ, ঠিক ঠিক। বাঙালির 1000 বছরের আলু খেত না, ডাল খেত না, ডাল এসছে অনেক পরে। রেগুলার খাদ্য তালিকায় বাঙালির ডাল ছিল না, ডালটা অনেক পরে এসছে। অথচ দেশজ খাবারের মধ্যে বোধহয় পুঁই শাক আজও বেঁচে আছে। হ্যাঁ, পুঁই শাক, শাক লতা পাতা, বাঙালি এমন কোনো শাক লতা পাতা যা যা খাওয়া সম্ভব সব খেয়ে ফেলেছে। মানে এবং শাক লতা পাতা তুমি দেখো এই তুমি আমার এই বইয়ের মধ্যে পাবে, সেটা একটা কোট আছে, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। এটা নিরামিষ তরকারি, কত কি হতে পারে। হ্যাঁ, সে তোমার চৈতন্যদেবের আহারের একটা, তাহলে কি ধরে নেব শুক্তো বাঙালিরই আবিষ্কার? অবশ্যই শুক্তো আবিষ্কার কিনা বলতে পারবো না, শুক্তো তো বাঙালি অনেক দিন থেকে খেয়ে আছে। শুক্তোর কথা তোমার চৈতন্য চরিতামৃতেও স্পষ্ট, চৈতন্য চরিতামৃতের মধ্যে স্পষ্ট রয়েছে। তার মানে চৈতন্যদেব শুক্তো খেতে ভালোবাসতেন। শুক্তো খেতে ভালোবাসতেন,
শুক্তো, এই আমাদের একটা ইয়ে হয়েছে না যে শুক্তো, দেখবে যে বাড়িতে শুক্তো প্রথমে শুক্তো দিয়ে শুরু হচ্ছে, তুমি দেখো যে ওই সময় থেকে আমরা এর থেকে পাচ্ছি। আগে কি ছিল যে তোমার ওই মানে খাওয়ার পদ্ধতিটা কলা পাতা, গরম ভাত, ভাতের বর্ণনা প্রাকৃত পৈঙ্গল গ্রন্থে আর কি যে বর্ণনা দেওয়া হচ্ছে যে ভাত একটা সময় শুভ্র হবে, সাদা ধপধপ করে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, এইটা হচ্ছে আইডিয়াল ভাত। এটা ধোঁয়া উঠবে গরম, হ্যাঁ, এবং তার সাথে তোমার দই, আমাদের এখানে দইটা ছিল হচ্ছে একদম ভাতের সাথে খাওয়ার একটা উপাদান এতে। আর তারপরে নানা রকম কিছু তরি তরকারি আছে, মাছ, তার সঙ্গে মাছ। মাছ কি বাঙালি বহুদিন ধরে বাঙালি মৎস্যভুক? হ্যাঁ, মাছ তো বলে, এবং মাছের ক্ষেত্রেও একটা সমস্যা, একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। মাছে তুমি জানবে যে আমাদের যখন ন্যায় নব্য ন্যায় যেখানে বলা হয় ন্যায় শাস্ত্র নতুন করে লেখা হচ্ছে যখন রঘুনন্দনের সময় আর কি, এখন তো আমাদের মূলত যে ধরনের দেখবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বাড়ির যে সামাজিক যেগুলো অনুষ্ঠান, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, শ্রাদ্ধানুষ্ঠান বলো, যেগুলো হয় সেগুলো হচ্ছে রঘুনন্দনকৃত। মানে রঘুনন্দন নতুন করে ন্যায়শাস্ত্রে যেভাবে ইন্টারপ্রেট করলেন সেইটা মোটামুটি এখন আমরা মানে মেনে চলি। এইবারে একটা সংকট দেখা দিল কখন, যখন যে তুমি বৈদিক আর্য যদি ভাবো, উত্তর ভারতীয় আর্য ব্রাহ্মণ, তারা মাছ খায় না, তাই তো? তারা এরকম মাছ টাছ একদম পছন্দ করে না। অনেক জায়গা আছে উত্তর ভারত, তুমি মাছ খেলে তোমাকে হয়তো তোমাকে একটু মাখা চোখে দেখবে, এই লোকটা মাছ খায় আর কি, এইরকম আর কি। তা এইটা বাংলাতে চেষ্টা হয়েছিল ব্রাহ্মণদের মধ্যে চালানোর যে মাছ খাওয়া যাবে। এই বিপদে পড়ে গেল এইটা যখন করতে গিয়ে ব্রাহ্মণরা, তারা তো আর গেল মানে এত নদী নালা, অজস্র সুস্বাদু মাছ। এখন হয়তো অনেক মাছ আছে যেগুলো হয়তো নদী নালা কমে গেছে, হয়েছে, অনেক মাছ হয়তো বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো হয়তো আজ থেকে 500 বছর আগে বাংলাতে যে মাছ পাওয়া যেত যেরকম ধরনের, সে হয়তো অনেক মাছ আর নেই, হয়তো বিলুপ্ত হয়ে। কিন্তু এত ধরনের সুস্বাদু মাছ, এখন কিন্তু মাছ খাবো না, সেটা আবার কিরকম ব্যাপার আর কি। এই ব্রাহ্মণরাই বিদ্রোহ করে বসলো, মানে ব্রাহ্মণদেরও মানে আটকে রাখা গেল, আমার আন্দাজ রাখা গেল না মাছ খাওয়ার ব্যাপারে। তখন একটা বুদ্ধি করে একটা বিধান দেওয়া হলো এরকম, ব্রাহ্মণ মাছ খেতে পারবে যে মাছটা হচ্ছে একটু শ্বেত বর্ণের, আঁশযুক্ত একটু। এই জন্য কি মৎস্য মুখে আঁশযুক্ত মাছ রাখা হয়? হতে পারে, সেখান থেকে চলে আসছে হয়তো। আমরা যদি চর্যাপদে চলে যাই, এবং এটা তো সবাই জানে, বাঙালি মহিলাদের সৌন্দর্যে তাদের ত্বকের কথা বারবার উঠে এসেছে, এবং অনেকে মনে করেন যে যেহেতু বাঙালিরা মাছ খায় সেজন্য ভারতবর্ষে যত ধরনের সৌন্দর্যের সংজ্ঞা আছে, বাঙালি রমণীরা এগিয়ে থাকেন মাছের জন্যে, ত্বকের জন্যে, অনেকে বলেন। সেক্ষেত্রে আমরা চর্যাপদে যখন বর্ণনাগুলো পড়ছি, চর্যাপদের নায়িকাদের, তাদেরও তো চেহারার যে বর্ণনা যতটুকু বোঝা যায়, হ্যাঁ, তাতেও তো বোঝা যায় যে তারাও মানে একটা খাদ্যাভাস তাদের চেহারার মধ্যে দিয়ে ফুটে উঠছে, মানে তাদের ত্বক উজ্জ্বল, আমি উজ্জ্বল রঙের বর্ণের, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথাও কি মনে হয় চর্যাপদের সময় থেকেই বাঙালি তাহলে মাছ খাচ্ছে? হ্যাঁ, মাছ দেখো, এটা তো যেখানে যা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, তুমি ওইটা অন্য দিক থেকে তুমি কমন সেন্স, তুমি যা এখানে আরও তো এতে বিশদে কি তথ্যে যাওয়ার প্রয়োজন নেই, তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো। যেখানে আমি ভাত খাচ্ছি, আমরা কেন এত প্রচুর পরিমাণে ধান হচ্ছে, ভাত খাবে না তো কি করবে? হ্যাঁ, আর এত নদী নালা, এমনিতে হাত দিয়েই কপাত করে মাছ ধরা যায় প্রায় এটাতে, সে মাছ খাবে না? আর এরকম সুস্বাদু মাছ, সমস্ত মাছের এইরকম তুমি মঙ্গল কাব্যেও পাবে আমিষ রান্নার বর্ণনা, একটা কোট আছে এর মধ্যে, কত রকমের মাছ, কত রকম প্রিপারেশান, হ্যাঁ, কত ধরনের প্রিপারেশান, সেইটা একটা কোট রয়েছে এটার মধ্যে। আরও এই যে খাবারের দাবারের তুমি কথা বলছো,
এটার মধ্যে দিয়ে আমি কি বলবো যে মিষ্টির কাহিনী পড়ে তো মিষ্টি লিখতে গিয়ে আমার ভীষণ মজা লেগেছে আর কি। মিষ্টি বাঙালির এই যে মিষ্টির কথা, যে ডেলিকেসি বাঙালির মিষ্টি নিয়ে, হ্যাঁ, কত রকমের মিষ্টি এবং সেই মিষ্টিগুলো কোন সময়ে আসছে, কোন মিষ্টিটা কোন সময়তে পাচ্ছি এসে, বাইরের থেকে কি কি মিষ্টি এসে ঢুকলো, আমাদের এখানটা কেমন ছিল। এবং খুব ইন্টারেস্টিং জানো, ছানা কি, এই যে বলে না বাঙালির সাথে কেউ পারে না যে ছানার মিষ্টি তৈরিতে। আমরা অন্যদিকে যখন অন্য প্রভিন্সে যাই, এতে যাই, আমরা মিষ্টি দেখি কি সেখানে মিষ্টিটা মূলত হয় ক্ষীর থেকে, আর আমাদের এখানে মিষ্টিটা হচ্ছে ছানা। কারণ কি, যে বহু অতীতে যে বৈদিক মানে আর্য ভাষার মানে আর্য সংস্কৃতির যে নিদান, বৈদিক আর্য সংস্কৃতির অনুসারে ছানা, দুধ কেটে ছানা করা ছিল একটা গর্হিত কাজ। সেই জন্যে ওই দুধ কেটে ছানা টানা তৈরি করার দিকে ওই দিকের লোকজন যায়নি, এসবে বাংলায় এসব মানেনি এরা। বাংলা প্রথম থেকে প্রগতিশীল ছিল, প্রগতিশীল মনে হয়, তাই এই কোনো কিছুই মানছে না, এগুলো মানাতে পারেনি এদের। হ্যাঁ, এবং এটায় এই মাছ, এই ছানা কেটে ছানা তৈরি করা, দুধ কেটে বাংলায় প্রথম। এবং যার জন্য ওই ছানা দিয়ে যে ছানার থেকে যে ডেলিকেসি, ছানার যে সন্দেশ, এখনো সন্দেশের ডেলিকেসি বাংলায়, এই ক্লাসের সন্দেশ, ছানার সন্দেশ কোথাও কেউ বানাতে পারবে না। রসগোল্লা ভারতে কেন, ভূভারতে কেউ বানাতে পারবে না। রসগোল্লা তুমি বিভিন্ন প্রভিন্সে আমি গিয়েছি, ঘুরেছি, খেয়ে দেখেছি যে এখানে রসগোল্লা বলে সেগুলো একটা শক্ত শক্ত জিনিস, খানিকটা রসের মধ্যে থাকে, কিন্তু আমাদের একটা সফটনেস, এই যে কি করে যে এই লোকগুলো এনেছিল, আমার মনে হয় এরা বিরাট শিল্পী এক একজন, এক একটা উদ্ভাবন করছে, এক এক রকমের মিষ্টি। এই যে মিহিদানার উদ্ভাবন হচ্ছে, বোঁদে যেভাবে তৈরি হয় সেটাকে একটু মডিফাই করে দিয়ে একটা মিহিদানা উদ্ভাবন করে নিল। তার মানে বাঙালির ইতিহাস বা কোনো জাতির ইতিহাস যদি লিখতে হয়, ধরতে হয়, সেক্ষেত্রে তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার সাহিত্য, সংস্কৃতি সবকিছুই চলে এসেছে, এবং সেটা চলে এসছে খুব সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবেই এই বইতে। এবং একই সঙ্গে তোমার খাদ্যাভ্যাসের কথা তুমি যখন বললে, পোশাক আশাকের কথাও আসছে। মানে অতীতে কিরকম পোশাক আশাক ছিল, তারপর ধীরে ধীরে কি করে আমাদের পোশাক আশাকের বিবর্তন। বাঙালি মেয়েরা শাড়ি কি প্রথম থেকেই পরতো? শাড়ি তো ছিলই, শাড়ি পরার একটা দেখবে যে আমাদের এখানে প্রথম দিকে স্টিচিং এর কোনো বিষয় ছিল না, মানে সেলাইটা এসছে মানে মুসলিমরা এদেশে আসবার পর। তারা খুব ভালো কাপড় সেলাইয়ের করতে পারতো আর কি। টেলার, যদি আমি এটার কথা বলি, এটায় টেলার হিসাবে মানে তারা অত্যন্ত এক্সপার্ট। তুমি এখনো কলকাতায় দেখবে ভালো স্যুট যদি তোমাকে বানাতে হয়, অবশ্যই আমরা যেখানে দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে, এখানে একের পর এক ওস্তাদজি আছেন, তুমি এখন একটু ভালো স্যুট বানাবে, তোমাকে কিন্তু এখন ওস্তাদজির কাছেই যেতে হবে। এটা টেলে এইবারে তুমি দেখো যে আমাদের তো দেখো আমাদের বিয়ের সময় বলে না জোড় পড়তে হয়, হ্যাঁ, জোড় মানে কি দুটো কাপড়, যে সেখানে কি কনসেপ্টটা কি, কারণ সেলাই টেলাই থাকবে না সেটাতে। আমাদের দেখবে যে মানে শুভ অনুষ্ঠান, যে পুজো টুজো, এইসব জোড় টোড় এইসব পড়ারই আছে, অতীতকাল থেকে ওইভাবে চলে আসছে। এইবারে ও বাঙালি নারীর যে বর্ণনা আছে, যে ঊর্ধ্বাঙ্গের যে এখন আমরা যেটা দেখি, যে ধরো যে ব্লাউজ বলো বা এখানে যে আন্ডার গার্মেন্টস বলো, যেগুলো, সেগুলোর কোনো চল তখন ছিল না। একটা কাপড়, সেই কাপড়টাতেই দিয়ে এটাকে ঢেকে রাখা হতো। এবং তারপরে হলো কি, এবং এইভাবেই তারা যদি মানে প্রাচীন যুগের কথা বলি চলাফেরা করতেন বা এরকম। যাই হোক, হয়তো অভিজাত যে রাজার ঘরে একটু অন্যরকম ছিল, অন্যরকম বলতে তাও সেটা হয়তো গয়না টয়নার পরিমাণে হয়তো বেশি হবে এতে, কিন্তু মোরলেস যে তুমি যদি ঊর্ধ্বাঙ্গের বসন বলো, সেটা খুব একটা কিছু ছিল না, সে একটা শাড়ি এরকম পরাটাই রীতি আর কি। পরবর্তীকালে যখন মানে ইসলাম বিজয়ের পর এই দেশে এসে যখন হলো, যখন যদি তুমি হিন্দু মেয়েদের কথা বলো, তখন ঘরের মধ্যে যে অন্তঃপুরবাসিনী,
তারা তো হয়ে গেল, কাজেই তখন সেই জন্য তাদের পোশাকের পরিবর্তনের কথাটা যে এটা যে প্রয়োজন সেটা তক্ষুনি সেটা আর ভাবা হয় কেন, যে ঘরের মধ্যেই তো রয়েছে অমুক তমুক ইত্যাদি। এরপরে এসে যখন রামমোহন রায়ের পরবর্তীকালে এসে রামমোহন রায়ের সময়ের থেকেও যদি ধরি যে এরা যখন বাইরে আস্তে আস্তে মেয়েদেরকে ঘরের বাইরে আসা শুরু হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে পরিবর্তন, সমাজের পরিবর্তন যেদিকে যাচ্ছে তাতে এদেরকেও বাইরে আসতে হবে, মানে কাজের ক্ষেত্রে বা এতে বিভিন্ন এতে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নবজাগরণের ফলশ্রুতি হিসাবে অনেক নারীর কথা আমরা পাচ্ছি, যে মহিষী নারীর কথা, যারা এসে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করছেন, বাইরে পুরুষের সঙ্গে এসে সময় পাল্লা দিয়ে যারা কাজ করছেন এরকম। এইরকম একটা জাংচারে তখন বললেন যে এইরকম যে পোশাকটা আছে এই পোশাকে তো ঠিক বাইরে যাওয়া চলে না, এতে শালীনতা থাকে না এই পোশাকটাতে। এই তখন জ্ঞানদানন্দিনী দেবী তিনি পার্সিদের যে শাড়ি পরার পদ্ধতিটা দেখেছিলেন গুজরাটে মানে থাকার সময় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তিনি চালু করলেন যে প্রথমে দেখবে যে জ্যাকেট, মানে জ্যাকেট মানে এখন ব্লাউজ যেটাকে হয় তার পরিবর্তে জ্যাকেট এর মতো এলো একটা প্রথমে। সেই আগেকার দিনে দেখবে এখনো তুমি 19 শতাব্দীতে যদি কস্টিউম দেখো দেখবে জ্যাকেটের মতো এরকম ব্লাউজের রীতি আছে। তার মানে আধুনিক বঙ্গ ললনার যে বেশভূষা তা ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে অন্দরমহল থেকে এসছে এবং সেইটাকে জ্ঞানদানন্দিনী দেবী যতটা করলেন। এবার না শুধু ঠাকুরবাড়ি বলবো না, তার সাথে কেশবচন্দ্র সেনের 2 মেয়েরও ভূমিকা আছে, সুচারু দেবী, সুনীতি দেবী। এবার তারপরেও এটা আরেকটু সংস্কৃত করলেন ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথের ভাইজি। তা এই সমস্ত কিছুই বইটার মধ্যে, এবং এই সমস্ত কিছুই আমাদের আজকের বাঙালিকে গড়ে তুলেছে। আজকে আমি যে প্রেজেন্ট ডে যে পোশাক আশাক, এবং তারপরে তো তুমি 90s এর পরে তুমি যদি বলো যে বিশ্বায়ন এসছে, বিশ্বায়নের পরে এখন এত রকমের দোকানপাট, নানা রকম বিদেশি ব্র্যান্ড, এটা ওটা, তো অবভিয়াসলি তার তো একটা বাঙালি কি ব্র্যান্ডে বিশ্বাস করে খুব। ব্র্যান্ডে বিশ্বাস কি বলবো, যে বিশ্বাস নয় মানে বাঙালি অ্যাডপ্ট করতে পারে খুব ভালো, মানে যে কোনো জিনিস বা আত্মীকরণ করে নিতে, যা কিছু চারপাশে যা আছে সেটাকে নিজের মধ্যে আত্মীকরণ করে নিতে খুব ভালো পারে। আমি নিৎসে বা হিটলারের কথায় যাচ্ছি না যে বিশুদ্ধ জার্মান, কিন্তু এই যে এত ভাষা, এত জনগোষ্ঠী, বিভিন্ন সময় আসা, সংস্কৃতিতে এত বৈচিত্র্য এবং বাঙালির খাদ্যাভ্যাসের পরিবর্তন, পোশাক আশাকের পরিবর্তন, কোথাও কি মনে হচ্ছে যে বাঙালি জনজাতির যে মৌলিকত্ব সেটা ক্ষুণ্ণ হয়েছে, নাকি জনজাতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে আসলে মৌলিকত্ব বলে কিছু নেই? যদি মৌলিকত্ব তো স্থান ভেদে কিছু নিজস্ব থাকবেই, সব নিজস্ব থাকবেই। যদি একটু অতীতের কথা ভাবি, তুমি দেখবে যে আমাদের দেশেই বিভিন্ন কালচার যদি বলি রিজিওনাল প্রথমের দিকে, যে কেন কি মানুষের মুভমেন্টটা তখন বেশি নয়, একটা জায়গার মধ্যে আবদ্ধ। বাংলা একরকম, তারপরে রাজস্থান একরকম, এটা হচ্ছে আরে এটা। কিন্তু যখন মোগল সাম্রাজ্যের সময়, মোগল আমলে এসে একটা যখন গোটা ভারতবর্ষ একটা রুলের আন্ডার ইন্টিগ্রেটেড হচ্ছে, এটা যখন মোগল সুবেদার মানে মোগল সম্রাটের যে প্রতিনিধি তিনি শাসন করতে আসছেন দিল্লি, ওখান থেকে আগ্রা থেকে বা দিল্লি থেকে বেঙ্গলে আসছেন শাসন করছেন, বা আর একজন ওখান থেকে গুজরাটে যাচ্ছেন, আর একজন ওখান থেকে দক্ষিণ ভারত যাচ্ছেন, এইরকম যখন হচ্ছে একটা ইন্টিগ্রেটেড কালচার গড়ে উঠছে। এটা পুরো এইটা খুব সুন্দর, এটাকে ব্যাখ্যা করেছেন যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন দুজনে। একটা সংস্কৃতি যেটা হচ্ছে নিজস্ব একদম একটা জায়গায় রয়েছে, আর একটা কি এটা সর্বভারতীয় সংস্কৃতিটাকে আত্মীকরণ করে নিয়ে তার পাশাপাশি আর একটা জিনিস তৈরি হচ্ছে, এবং দুটো গিয়ে একটা সময় মিলে যাচ্ছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call
7797662222, 9775696237. তার মানে এত বছর বাদেও বাঙালি বাঙালিই আছে। বাঙালি আছে, নিজস্বতা কিছু তো আছে, সেটা চট করে ওর অত সহজ নয় ব্যাপারটাকে যে আমি তার বিভিন্ন রীতিনীতির মধ্যে আজও লুকিয়ে রয়েছে এই যে জোর পড়া। অবশ্যই মানে এই রীতিনীতির গুলোর মধ্যে দিয়ে সেই প্রাচীন কালের যে ফল্গু ধারার মতো এখনো বয়ে চলেছে সেই ধারা। তুমি দেখো না যে কি বিশেষ কিছু অনুষ্ঠানে আমাদের এখানে আমরা বাঙালি, এটা বোঝা হয়তো তুমি যেটা বলছো যে চারপাশ থেকে এত চাপ বা কিছু আসছে বা মানে একটা গ্লোবাল সংস্কৃতি এখন যে কনসেপ্ট, সেটার মধ্যে থেকে যে বাঙালি আনা যেটাকে আমরা বলি, সেটা বজায় রাখবার জন্য তুমি দেখবে যে পয়লা বৈশাখ একটা বাঙালি যেন একটা নিজের দিনটাকে নিজের একেবারে এটা বোঝানোর জন্য খুব মরিয়া। মানে তুমি আগে যতটা দেখেছি ছোটবেলায়, এখন আমার যেন মনে হয় যে অনেক বেশি, এই যে তুমি দেখবে যে যত সমস্ত, এবং এটা যে আজকে কালীঘাটে তুমি যদি দেখো যে মন্দিরের সামনে, কালীঘাট মন্দিরের সামনে যেরকম মানুষের একটা ঢল, মানুষের বিশ্বাস এত বছরের, পয়লা বৈশাখে কালীঘাটে গিয়ে একবার দর্শন করি। সিমিলারলি দক্ষিণেশ্বরের তুমি যদি দেখো পয়লা বৈশাখে মানুষের ঢল। আবার তুমি রেস্টুরেন্টসগুলোকে দেখো, বাঙালি খাবার দাবার, এই সাবেকি কলা পাতা টলা পাতা করে টোরে নিয়ে নানা রকম কায়দা কানুন, কাঁসার থালা, ঘটি মাটি এসব দিয়ে সেইখানে একটা কালচার ছোঁয়া দিতে চাইছে। দুর্গা পুজো নিজস্বতা একদম বজায়। তার মানে এক কথা আমরা বলতে পারি বাঙালি সংস্কৃতি যতটা প্রাচীন ততটাই আধুনিক। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এবং ওই যে বললাম যে আত্মীকরণ করে নিতে, যে সংস্কৃতি এলিমেন্টস বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম আসছে, সেটাকে নিজের সংস্কৃতির মধ্যে আত্মীকরণ করে নিতে বাঙালির কিন্তু জুড়ি নেই। অবশ্যই। এবার চলে যাচ্ছি আমার সঙ্গে যারা রয়েছেন সহযোদ্ধা, তাদের প্রশ্ন নেব। সোহিনী, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুটির ইতিহাস কি এক? বাঙালি হিন্দু যে বলছি আমরা, আর হিন্দু তো একটা জনগোষ্ঠী, পরে একটা ধর্মের নাম হচ্ছে। আর মুসলমান বা ইসলাম যদি আমরা বলি, ইসলাম আমরা কখন পাচ্ছি 1206 সালে এসে, মানে বখতিয়ার খিলজির ইসলাম বিজয়ের পর থেকে। এইবারে সেই সময়কার ইতিহাসটাকে যদি দেখা যায়, তার মানে আমাদের দেশে যে বাংলাতে যে মুসলিম যে জনগোষ্ঠী, মুসলমান ধর্মাবলম্বী জনগোষ্ঠী যেটা, তো সেই জনগোষ্ঠী প্রথমে বাইরের থেকে কিছু লোক এলেন এখানে। এবার কি হলো, তারা কয়েক জেনারেশন থাকলেন। মোগল শাসনের সময়ের থেকে, সুবাদারদের থেকে, তার আগেকার আমলটা সুলতানি আমল বা পাঠান আমল যেটা তার একটা বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে তখন শাসনটা সেন্ট্রাল ছিল না। এরা এসছে, এরা দখল করে এখানে বসে গেছে, এরা স্বাধীন। এবার কয়েক জেনারেশন এর পরে তারপরে রাজা হচ্ছে কে, তার ছেলে বা তার আত্মীয় কেউ। তাহলে কয়েক জেনারেশন এখানে থাকবার পর পুরো বাঙালি বনে গেল। তারা পরিষ্কার একদম বিশুদ্ধ বাঙালি বনে যাচ্ছে, কথায় বার্তায় আচারে, যে অনুষ্ঠান আচার পালনে, মানে এই যে ল্যান্ড, এই ল্যান্ডের যে বৈশিষ্ট্য সেটার সাথে একাত্ম হয়ে যাচ্ছে। আবার মোগল পিরিয়ডে যদি দেখো যে ওখান থেকে আসছে কারা, সুবেদাররা। তারা বিভিন্ন, তারা হয়তো কেউ আফগান, কেউ হচ্ছে ফরগনা প্রদেশ থেকে এলো, হ্যাঁ ফরগনা থেকে এখানে আসছে, তাদের এখানে তাকে সুবেদার করে পাঠানো হলো, আবার সে ট্রান্সফার হয়ে এখান থেকে চলে যাচ্ছে। তার কিন্তু তাদের সাথে কিন্তু বাংলার একাত্মবোধটা তখন অতটা গড়ে উঠছে না। এটা রাদার তখন একটা মানে প্যান ইন্ডিয়া একটা মানে শাসন ব্যবস্থা। ওই জন্য একটা বলছিলাম একটু আগে যে একটা একদিকের কালচার হচ্ছে যে একটা নিজস্ব কালচার, একটা হচ্ছে প্যান ইন্ডিয়া কালচার, দুটো আর কি। তা এইবার এরা যখন আসছে প্রথম, তখন কি হচ্ছে, প্রথম একটা তাদের ধর্মটা আলাদা, এখানকার মানুষের ধর্মটা আলাদা, নিজেদের সুপ্রিমেসি বজায় রাখবার জন্য তখন হয়তো মারামারি কাটাকাটিটা বেশি হচ্ছে। কালাপাহাড়ের কথা পড়ছি ইতিহাসে, মন্দির দেবালয় ভাঙার কথা পড়ছি, কেন যে আমি শাসক গোষ্ঠী,
এখানে ধর্মীয় আবেগ বা যত পিছনে রয়েছে তার থেকে বেশি কিন্তু কারণটা রাজনৈতিক। আমি শাসক, আমাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে, আমার শক্তিটাকে প্রদর্শন করতে হবে, এটা হলো। এবং একই সঙ্গে হিন্দু তখন এই ডমিনেন্সে হিন্দু জনগোষ্ঠী যারা তারা খানিকটা গুটিয়ে যাচ্ছে, খানিকটা হীনমন্যতায় ভুগছে। এই জায়গার থেকে তখন কি হলো, অতীতটাকে নিজেদের হীনমন্যতায় যখন ভুগছে গ্লোরিফাই করার চেষ্টা, যার থেকে কৃত্তিবাসের রামায়ণের জন্ম হচ্ছে, যার মধ্যে থেকে এই যে পৌরাণিক দেবদেবীর কাহিনী মঙ্গল কাব্যের মধ্যে দিয়ে আসছে, এইরকম একটা ব্যবস্থা চলতে থাকছে পাশাপাশি। এইবারে এই জিনিসটাই যখন চৈতন্যদেবের সময় এসে আসছে, যখন চৈতন্যদেবের আবির্ভাব ঘটছে, তখন কিন্তু অনেকটা লিবারাল হয়ে গেছে ব্যাপারটা। সেই যে বৈরিতা, শাসক তো প্রতিষ্ঠা করে ফেলেছে নিজেকে, হিন্দু শাসক কেউ তাকে চ্যালেঞ্জ করছে না, তার সেই রাজনৈতিক চ্যালেঞ্জটা আর নেই এখানে আধিপত্য বজায় রাখবার এই ল্যান্ডে। সুতরাং সে তখন যে হিন্দুরও যে সংস্কৃতি আছে তাকেও সে তখন প্রমোট করছে। তখন যে দুটো যে ধর্মের যে বৈরিতা, যেটা প্রথম দিকে যেটা দেখা ছিল আর কি, সেইটা অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে, যার জন্য সত্যপীর আর সত্যনারায়ণ এক হয়ে যাচ্ছে। আর এটা যদি বলি যে মুসলিম জনগোষ্ঠীর কথা যেটা বলা হলো, একটা তো যারা বাইরের থেকে এখানে আসলো, আর একটা যে আমাদের যে ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মের তখন যে শ্রেণী বর্ণাশ্রমের যে ব্যাপারটা ছিল, যে লোয়ার কাস্টের মানে নিচু স্তরের সমাজের যে অন্তর্জ শ্রেণীর যে মানুষ যারা, তাদেরকে যেভাবে দেখা হতো, তাদেরকে উচ্চ বর্ণের মানুষের দ্বারা তার প্রতি মুহূর্তে ব্রাহ্মণদের অত্যাচার, মানে সে তো খানিকটা কারণ, মানে যখন তার যে কমপ্লেক্স রিচুয়ালস তাকে এই সমস্ত আছে, তারপরে তাকে অচ্যুত করে রাখছি নানা কারণে, তখন সে একটা মানে গোড়া ব্রাহ্মণ্যবাদ, হ্যাঁ, মানে সে একটা কনভার্টেড হচ্ছে কাদের এখানে। কিন্তু যতটা না যদি ভাবা যায় যে তরোয়ালের সামনে, শক্তির সামনে তাকে কনভার্সন করা হচ্ছে, সেটাও কিন্তু নয়। যারা কনভার্টেড হচ্ছে অনেকটাই কিন্তু নিজেদের ইচ্ছেতেই, কাদের ইনফ্লুয়েন্সে এসে, পীর ফকিরদের ইনফ্লুয়েন্সে এসে, সুফিজম যেটাকে আমরা বলছি, যে সুফিজমের ইনফ্লুয়েন্সে এসে কিন্তু এখানে অনেকটা ইসলাম ধর্মে তখন কনভার্টেড হচ্ছে। এরপরে যখন চৈতন্যদেব আসলেন, চৈতন্যদেবের যখন এসে বললেন যে এত কিছু তো ঈশ্বরকে পেতে গেলে তো এত কিছু নিয়ম নীতি, রিচুয়ালস, পূজা অর্চনা, এসবের তো কিছু প্রয়োজন নেই, হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তন করলেই না, ঠাকুরের নাম কৃষ্ণের নাম করলেই তাকে পাওয়া যায়। এই যে চৈতন্যদেবের যে ভক্তিবাদ চৈতন্যদেব যে প্রচার করলেন, সেই তখন এসে আবার এই যে একটা কনভার্টেড হওয়ার যে প্রবণতাটা এটা ছিল, সেটা খানিকটা ওখান থেকে মানে শ্রী শ্রী চৈতন্যদেবের সহজিয়া আবেদন বাংলা সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, বিরাট ব্যাপার। চৈতন্যদেবের সময়টা দেখো, যে চৈতন্যদেব মানে আগাগোড়া যে বাঙালির সংস্কৃতিকে মানে পরিবর্তন করে দিয়ে গেলেন। চৈতন্যদেব নিজে কিন্তু যদি বলা যায়, তো বাংলা সাহিত্যেও আমরা বলি চৈতন্যদেবের বিরাট অবদান। বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে চৈতন্য প্রভাব পড়তে হয়, যদিও চৈতন্যদেব এক লাইনও বাংলা লেখেননি। হ্যাঁ, আবার যদি ধরো, এটা তো সাহিত্যের ক্ষেত্রে বললাম, যেমন পরিশীলিত হচ্ছে বৈষ্ণব ধর্মের যে আগে যে বিকৃতি বা যেটা এসেছিল, চৈতন্যদেবের সংস্পর্শে সেটা একটা পিউরিটি পাচ্ছে, একটা বিশুদ্ধতার দিকে যাচ্ছে। আবার যদি আমি গানের ক্ষেত্রে বলি, যে কীর্তন, বাংলা কীর্তনের একটা বাংলার নিজস্ব গান হিসেবে যদি বলি, এই চৈতন্যদেবকে কেন্দ্র করে সেই একটা নতুন গান বাংলা পাচ্ছে। এবং আমাদের যে চৈতন্য রেনেসা বা চৈতন্য নবজাগরণ যেটাকে বলা হয় সেই সময়কার, যে চৈতন্যদেবের মতো ওরকম একজন ব্যক্তিত্বের সংস্পর্শে এসে যে সমাজের যে সামগ্রিক একটা মানুষের মানে মানসিক স্তরে, মানে মানুষের ক্ষেত্রে চেতনা স্তরে একটা সামগ্রিক পরিবর্তন ঘটছে আর কি সেই সময়টা। এবার আমি দ্রুত অন্য সাহিত্যের প্রসঙ্গে চলে যাই। আমাদের কাছে একের পর এক বই আছে যেগুলো একেবারে বেস্ট সেলার, বিশেষ করে ইঙ্গ বণিকের বঙ্গবিজয় থেকে শুরু করে যার ইংরেজি অনুবাদও হয়ে গেছে, এবং অবশ্যই ফলতা থেকে পলাশী এবং পলাশীর পরে।
এই বইগুলো তো আলোচনাতে যাবই, কিন্তু তার আগে জিজ্ঞেস করি যে এই বইটির বিশেষ যে ধারা, কন্টেন্ট আর ফর্ম দুটোই তো খুব অভিনব না হলে মানুষের কাছে পৌঁছানো খুব মুশকিল হয়ে যায়। আমি দেখছিলাম পড়তে পড়তে, আমি প্রথমেই দুটি অংশ পড়ি। আমি প্রথমে ফলতা থেকে পলাশীর থেকেই পড়ছি, আমার কাছে খুব চিত্তাকর্ষক লেগেছে। এখানে এক জায়গায় আপনি লিখছেন, হুগলি অ্যাটাকের অডাসিটি টলারেট করতে পারবেন না নবাব। তিনি ফের কলকাতায় এলে সকলের এই ফেস্টিভ মুড বজায় থাকবে কি? চিঠি লেখালেখি করে নবাবের সঙ্গে গোলমালটা মিটিয়ে নিলেই তো হতো। দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বললেন ড্রেক। এটা একটা। আবার আমি পলাশীর পরে চলে যাচ্ছি। পলাশীর পরে আমরা দেখছি সেখানে লেখা, পয়গাম শুভ, কুর্সি ছাড়তে ছাড়তে, দুঃখিত, কুর্সি ছাড়তে আপনাকে নিষেধ করেছেন দেওয়ানজি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভাষার ফর্ম, যেখানে ড্রেক বলছেন সেখানে ইংরেজি শব্দ দেখতে পাচ্ছি, আবার এখানে দেখতে পাচ্ছি আরবি ফার্সি শব্দ, বা যে শব্দগুলো আমরা বাংলায় অবশ্যই ব্যবহার করি কিন্তু ততটা ব্যবহার করি না। পয়গাম শুভ, কুর্সি ছাড়তে, কুর্সি বলি আমরা কিন্তু শব্দটা তো বিদেশি, এবং দেওয়ানজি। এই যে ভাষায় লেখা, অর্থাৎ একজন ব্রিটিশ, সে ইংরেজি বলছে না কিন্তু বাংলা ভাষায় তিনি যে ইংরেজ বুঝিয়ে দেওয়া, অথবা একজন সে আরবি ফার্সি, সেটা বাংলা ভাষায় কথা বলছে কিন্তু আরবি ফার্সি শব্দের একটা ঠমক রাখা, এই স্টাইলটা কোথা থেকে এলো? না, এইটা আমি যখন ঐতিহাসিক উপন্যাস ফলতা থেকে পলাশী লিখবো বলে স্থির করি, তো আমার প্রথম সমস্যাটা দেখা দিয়েছিল যে ভাষাটাকে কি করব। ঠিক। এখন তুমি এখন যেরকম ভাবে কথা বলছি, এই ভাষায় কথা বললে আমার মনে হয়েছিল যে লেখাটা ঠিক জমবে না। মানে একটা টাইমের একটা ফিল দিতে হবে। মানে পাঠকের যদি ভালো লাগাতে হয় পাঠককে, আমাকে একটা টাইম ট্রাভেল করাতে হবে তাকে, যেন তাকে এটা লেখাটা পড়লে যেন পাঠক ওই সময়টার মধ্যে চলে যেতে পারে। তাই সেই সময়ের ফিল দরকার একটা। সেটা ফিলটা কীরকমভাবে আসবে সেটা আমি মনে মনে যখন আমি যেভাবে কথা বলছি সেই ল্যাঙ্গুয়েজে যখন সাজানোর চেষ্টা করছি, তখন আমার কানেই খটকা লাগছে, মানে একটা এটাতে যে ঠিক জমছে না ব্যাপারটা। এইরকম করতে করতে, তো সত্যি কথা বলতে গেলে আমি শ্যামল গঙ্গোপাধ্যায়কে গুরুদেব বলে মানি, যদিও মানুষটিকে আমার দেখার সৌভাগ্য হয়নি কখনো চাক্ষুষ। তার কথা শুনেছি বিভিন্ন লোকের মুখে যারা তাকে দেখেছেন, তার সংস্পর্শে। আমিও সৌভাগ্যবান, শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তখন আমরা খুবই ছোট, তাকে দেখেছি। অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ এবং আদ্যপান্ত লেখক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টিশীল মানুষ। এবং তার শাহজাদা দারাসুকো যখন পড়ে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। এবং ঐতিহাসিক উপন্যাস আমার মনে হয়েছিল যদি মধ্যযুগকে নিয়ে লিখি, কি করে লিখতে হয়, কি করে লেখা যায়, ভাষাটা কেমন হওয়া উচিত, তার একটা আদর্শ উদাহরণ হচ্ছে শাহজাদা দারাসুকো। তা সেইটায়, এবং আমি তোমাকে বলছি যে এটা যে প্রস্তুতি যদি বলো ফলতা থেকে পলাশী লেখবার, যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখাটা আমি বোঝার চেষ্টা করেছি মানে ভালো করে, যে ওনার কীভাবে উনি লিখছেন একটা ঐতিহাসিক কাহিনী, এত চিত্তাকর্ষক করে দিচ্ছেন, যার ইতিহাসটা আমরা জানি, সবাই পড়েছি, কিন্তু সেই জিনিসটাই এতখানি চিত্তাকর্ষক করে তুলছেন কিভাবে, সেটা বোঝার জন্য আমরা 8 থেকে 9 বার মতো আমি মানে ডিসিকার বাইসাইকেল থিফ সত্যজিৎ রায় প্রায় 30 বার দেখেছিলেন আপনি। শ্যামল গঙ্গোপাধ্যায় 8-10 বার পড়ে ফেলেছেন। 10 বার পড়েছি এটা, এবং প্রত্যেকবার, এবং শুধু যে ওটাকে কি বলবো যে স্কিপ করে করে পড়া এরকম নয়, কিন্তু পুরো লাইন ধরে 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 আস্তে আস্তে ধীরে ধীরে পড়া, এরকমভাবে 8-10 বার, 500 1000 পাতা, দুটো বই মিলিয়ে, দুটো খণ্ড মিলিয়ে। তো এটা এইবারে দেখো বা এরা চমৎকার হচ্ছে, তো যদি বাংলার সঙ্গে ফার্সি শব্দ মেশানো যায়, বিষয়টা তো খুব দুর্দান্ত হচ্ছে। আমি একটু ট্রাই করলাম যে কী করে আমি একটা বর্ণনা করছি নবাবী
মুর্শিদাবাদ দরবার, আমি যখন তোমার ওই চকবাজার, যেটা নিজামাত কেল্লার বাইরের এলাকাটা, এই চকবাজারেরও একটা ক্যারেক্টার আছে। সাধারণ মানুষ সেখানে চকবাজারে ঘুরে বেড়ায়, কি হচ্ছে রাজনীতিতে, বঙ্গের রাজনীতিতে। নিজামাত কেল্লার সব খবর ঠিক মতো আসে না, কিছু উড়ে উড়ে আসে কানে, নানা রকম খবর, সেইগুলোকে নিয়ে নানা রকম গুজব ছড়ায়। দোকানদার, ব্যবসায়ী, পথ চলতি মানুষ নানা রকম আলোচনা করে। এই সব মিলিয়ে চকবাজার একটা ক্যারেক্টার পলতা থেকে পলাশী উপন্যাসের মধ্যে। তা এইরকম চকবাজারের বর্ণনার একটা এরকম করতে গিয়ে এরকম কিছু শব্দ মেশালাম, তো বাহ, তো বেশ ভালো হচ্ছে, বেশ এইটা একটা উৎসাহ লেগে গেল। এই তো এইভাবেই এটাকে লেখা যায়, এই ফলতা থেকে পলাশিটা। এবারে তো তাহলে ভোকাবুলারি চাই, শব্দ চাই, শব্দগুলোকে জোগাড় করতে হবে। তো এর আগেও এই শব্দগুলোর ব্যবহার আমি যদি দেখি কাজী নজরুল ইসলামের বেশ কিছু চিঠিতে এবং সৈয়দ মুস্তফা আলী রচনার মধ্যেও আছে, রচনায় আছে, কোথাও কি সহায়তা করেছে এগুলো? হ্যাঁ, সে তো আমি শব্দগুলো জানছি। এবার একটা ভোকাবুলারি দরকার। আমি এটা বাংলায় ভাবছি এই কথাটা, কিন্তু বাংলাটা সেন্টেন্সটা বাংলাই হবে, মাঝখানে শুধু একটা শব্দ পাঞ্চ করব, তাহলে তার একটা প্রতিশব্দটা কি হয়, জুৎসই হওয়া চাই। আর আবার বাংলা যে ছন্দটা যাচ্ছে তার সাথে একটু মিলতেও হবে, আবার না মিললেও আবার একটা খটোমটো শোনাবে। এইখানে না তখন আমি দুটো কাজ, একটা হচ্ছে যে শাহজাদা দারাশুকুদ্দির যে শব্দগুলো আছে আন্ডারলাইন করা শুরু করলাম, যে এটাতে করে নিজের মতো করে একটা ইন্ডেক্স তৈরি করে ফেললাম শব্দের। হ্যাঁ, যে এইটা আছে, মানে তার মানে হচ্ছে এইবার এটা খুঁজতে 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 একটা ডিকশনারি মতন খুঁজে পেলাম, যে সেটা বাংলা থেকে আরবি, ফার্সি, হিন্দি, উর্দু, একটা বাংলা শব্দ তার আরবি, ফার্সি, হিন্দি, উর্দু 4 রকম দেওয়া আছে। যে এটা ইন্টারনেটে ঘাটতে ঘাটতে একটা জায়গাতে, মানে বাংলাদেশ ঢাকা একাডেমির বই ছিল খুব সম্ভবত, তো সেটাকে ডাউনলোড করে স্পাইরাল টাইরাল বাইন্ডিং করে, এটা ওটাই ছিল আমার একটা পড়ার, অফ টাইমে বসে ওইটাই পড়ে যাচ্ছি। এটা শুনলে আপনার খুব ভালো লাগবে। মির্জাফরের বংশধর যারা এই মুহূর্তে মুর্শিদাবাদে এখনো আছেন, তাদের আমি কয়েকটা অংশ পড়ে শুনিয়েছিলাম। তারা কিন্তু বলছিলেন যে ওই ভাষাটা তারা মনে করছেন যে খুব কাছাকাছি তাদের। এটা আমার মনে হয় ভালো লাগবে আপনার শুনে, যে মির্জাফরের বংশধররা বলছেন যে সেটা হতেই পারে, কেন কোর্ট ল্যাঙ্গুয়েজ তো ফার্সি, অনেক ফার্সি শব্দ, মানে সেই সময় থেকে যদি আমি ভাবি যে ফার্সি শব্দ তো যেন রামমোহন রায়কেও খুব ভালো ফার্সি শিখতে হয়েছিল, তখনও তো শেষ অংশটা চলছে রামমোহন রায়ের শুরুতে, সবাইকেই শিখতে হতো। এই ধরো নবকৃষ্ণদেব ফার্সিটা জানতেন ভালো, ফার্সি জানার সূত্রেই তো প্রথমে ফোর্ট উইলিয়ামে মুন্সি, তারপরে ওয়ারেন হেস্টিংসের টিউটর হয়ে চলে গেলেন কাশিম বাজার। এবার একটা ঘটনা চক্রে ওনাকে ডাক পড়লো আবার কলকাতায় এলেন, তখন সিরাজদৌল্লা আক্রমণ করতে যাচ্ছেন 1756 কলকাতা, এবং সেই সময় জানছেন, তারপরে তো সিরাজদৌল্লা তছনছ করে দিয়ে চলে গেলেন। 1756 সালের 20শে জুন যুদ্ধটা হয়ে গেল কলকাতায়। ইংরেজিরা প্রায় 1 বছরে পালিয়ে যাওয়ার মতো 3টে জাহাজ নিয়ে কোনো রকমে পালিয়ে গেল ফলতায়, আর বাকিরা যারা ছিল তার মধ্যে বেশ কিছু লোক মারা পড়লো অন্ধকূপের মধ্যে। এইবারে এই যে কারণে উপন্যাসের নাম ফলতা থেকে পলাশী, ওখান থেকে শুরু। আমি একদম কাহিনীতে ঢুকবো, তার আগে আমি ফর্মের একটা প্রশ্ন করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই শ্যামল গঙ্গোপাধ্যায়, এবং এদের মধ্যে অজস্র লেখক, আমি তাদের নাম আর বলছি না। বাংলার ঐতিহাসিক উপন্যাসের একটা ইতিহাস আছে। ঐতিহাসিক উপন্যাস, আখ্যান, উপাখ্যান আলাদা। আমি পলাশীর পরে বা ফলতা থেকে পলাশী, আমি এগুলোকে কি হিসেবে উপন্যাস হিসেবেই ধরব। ঐতিহাসিক উপন্যাস এটা কিরকম, ধরো ঐতিহাসিক চরিত্র যেরকম আছে, এবং আমি মনে করি যে ঐতিহাসিক উপন্যাস লিখতে গেলে কখনো মূল ইতিহাস যেটা আছে সেই ইতিহাসটাকে আমি শুধু গল্পের খাতিরে ডিস্টর্ট করে দিলাম, সেটা করা উচিত নয়। যার জন্য মূল যে ইতিহাস সেটা কিন্তু ফলতা থেকে পলাশী এবং পলাশীর পরেতে দুটো উপন্যাসের মধ্যেই
একেবারে অক্ষুণ্ণ আছে। এটার সঙ্গে যেটা যুক্ত আছে কিছু কাল্পনিক চরিত্র, যে উপন্যাস লিখতে গেলে যে যে মূল যে ঐতিহাসিক চরিত্রগুলো আছে তার আনুষঙ্গিক সঙ্গে কিছু পারিপার্শ্বিক কিছু কাল্পনিক চরিত্র আছে, এবং সেই কাল্পনিক চরিত্রগুলো সময়ের নিরিখে এবং তার চরিত্রের নিরিখে যতটা পারা যায় সম্পৃক্ত করার চেষ্টা করেছি আমি, যাতে পাঠক যখন পড়বেন মানে তিনি যেন যদি খুব মানে একটা ডিপার্চার মনে হয়, মানে এইদিকে ঐতিহাসিক চরিত্রগুলো একরকম রয়েছে আর একদিকে যেন সাধারণ যে লেখক যে চরিত্রগুলো সৃষ্টি করছেন সেগুলো একটা দুটো মিলছে না, সম্পৃক্ত হচ্ছে না, এইটা যাতে করা যায় সেই জিনিসটা আমি এর মধ্যে চেষ্টা করেছি। এবং পাঠকরা তো যারা পড়েছেন ফলতা থেকে বলে বহু লোক পড়েছেন, তা যখন সাপ্তাহিক বর্তমানে যখন বেরোতো তখন তো পড়েইছেন, সাপ্তাহিক বর্তমান 1 বছরের উপর বেরিয়েছে এটা ধারাবাহিকভাবে, এবং তারপরে যখন বই আকারেও বহু লোক পড়েছেন, এখনো পড়ছেন, এবং এটা নবম মুদ্রণ হয়েছে এর মধ্যে বইটার। এটা কি তাহলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা প্রতীক দরকার? হ্যাঁ, রাইট, একদম এক্স্যাক্টলি। এবং সেই সময় একটা জাতীয়তাবাদী আন্দোলনের যে একটা স্বাধীনতার যে একটা জাতির মধ্যে আস্তে আস্তে জেগে উঠছে স্বাধীনতার স্পৃহা একটা দেশের মধ্যে বা একটা জাতির মধ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন একটা ক্যারেক্টার তাকে একটু গ্লোরিফাই করা হলো, গ্ল্যামারাইজ করা হলো, যে যেরকম সিরাজদৌল্লাকে ন্যাশনাল হিরো হিসাবে, জাতীয় বীর হিসাবে। কিন্তু আদতে সিরাজদৌল্লা ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং তার পাশাপাশি বেহিসেবি এবং হিন্দু মহিলা বা হিন্দু নারীদের অপহরণ করে ধর্ষণ করাই এইরকমই তো চরিত্রের তিনি। না, এইটা একটা জিনিস বলি, যে একটা রাজার যদি মধ্যযুগীয় রাজার চরিত্র দেখো, তুমি যে কথাগুলো বললে যে এটা মধ্যযুগীয় রাজার চরিত্র বা মধ্যযুগীয় একজন বাদশার চরিত্র, মানে 99% কি 95% এরকমই হবে, এটা তার সময়ের ট্রেন্ড আর কি। আর এইখানে যেটা করা হয়েছে, এখানে কিন্তু কোনোভাবে মানুষ সিরাজদৌল্লা একটা রক্তমাংসের মানুষ, একটা রক্তমাংসের মানুষের কি হয়, ভালো দিকও থাকবে মন্দ দিকও থাকবে, একটা মানুষ। কিন্তু উনি তো আলীবর্দীকা স্নেহে, মানে যাকে বলা হয় মানে বড় লোকের বখাটে ছেলে ছিলেন, মানে নবাবের বড় লোকের বখাটে ছেলে বলো, সে কে নয়। হ্যাঁ, বড় লোকের বখাটে ছেলে যদি বলো, তাহলে মুর্শিদ কুলির খান যে নাতি, যে তার যে আগে নবাব ছিল সরফরাজ খাঁ, হ্যাঁ, সে তো আরো বখাটে, সে সিরাজদৌল্লার চেয়েও বেশি বখাটে। আবার সিরাজদৌল্লার ভাই, মানে তখন একটা বখাটের প্রতিযোগিতা চলতো, সিরাজদৌল্লার মাসতুতো ভাই মানে মির্জাফরের ছেলে শৌকাত জং, সেও তো সে আরো বখাটে বেশি। হ্যাঁ, আবার মিরন, তার কথা যদি ভাবো, মির্জাফরের ছেলে, সেও বখাটে। এটা তখন রাজা বাদশার একটা চরিত্র এরকম ধরনের, এর মধ্যে একটা বৈভব, এত ক্ষমতা, এত বৈভব, মাথাটা অল্প বয়সে ঘুরে যাচ্ছে। আবার একটা সময় একটা লোক যখন, যেটা আমার সিরাজদৌল্লা পড়তে পড়তে মনে হয়েছে যে খুব ডিটেলে, আমি ইনডেপথ তো তোমার এই কাজটা করতে গিয়ে আমি ব্রিটিশ রেকর্ড সিরিজ যেটা আছে না, ইন্ডিয়া রেকর্ড সিরিজ, রাদার ইন্ডিয়া রেকর্ড সিরিজের যে বেঙ্গল ইন 1756-57 বলে একটা 3টে ভলিউম আছে আর কি, এটা ইন্টারনেটে পাওয়া যায়, archive.org গিয়ে তুমি যদি সার্চ করো পাবে। তো ওইখানে সব যাবতীয় করেসপন্ডেন্সেস আছে, মানে নবাব ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এইগুলো পড়তে 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 একটা মনে হয়, একটা যখন শেষের দিকটা, তো নবাব তো খুব বেশি দিন হতে পারেনি, ও তো নবাব জবে হয়েছে তার তো 1 বছর 1.5 বছরের মধ্যেই তো সবটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এতে আমার যেন মনে হয় ওর খানিকটা রিয়েলাইজেশন আসছিল যে যেভাবে চলেছি এটা ঠিক নয়। এটা ফিল করে না একটা মানুষ, যে এটা ধরো আমার মনে হচ্ছে যেন মানে সাবকনশিয়াস একটা ফিলিং আছে, মানে তার মানে শেষের দিকে একটা, হ্যাঁ, ওনার একটা মরিয়া একটা ভাব, যেটা বুঝতে পারছেন ভুল করছি পদে পদে, মানে একটা অসহায়তাও গ্রাস করছে, বুঝতে পারছি ভুল করছি কিন্তু ভুলটা রেকটিফাই করতে পারছে না। সিরাজকে সত্যি অনুধাবন করতে পেরেছিলেন যে ব্রিটিশরা এই মুহূর্তে বিপদ, গোটা দেশে ব্রিটিশরা বিপদ, মানে কি এটাকে সতর্ক করে দিয়ে গিয়েছিলেন আলীবর্দী খাঁ। হ্যাঁ,
আলীবর্দী খাঁ ওকে বলেছিলেন যে বারবার করে পই পই করে বলে গেছিলেন ওদের সাথে গোলমাল বাজাতে যেও না। হ্যাঁ, বর্গিরা দেশে যে আগুন জ্বালিয়েছে ল্যান্ডে যে আগুন জ্বালিয়েছে মানে বর্গিরা, সেইটা নেভাতে গিয়েই দম বেরিয়ে যাচ্ছে। এরপরে যদি জলেও আগুন লাগে, জল বলতে উনি বোঝাচ্ছেন ইংরেজদের, কেন নেভাল ফোর্স তো, যে জলপথ বেরিয়ে এসছে, এবার যদি জলেও আগুন লাগে তাহলে কোন কাবিল ইনসান আছে বাংলায় যে সেই দুটো আগুন একসঙ্গে নেভাবে? হ্যাঁ, আলীবর্দী খাঁ এই কথা সিরাজউদ্দৌলাকে বলে সতর্ক করে দিয়ে গেছিলেন যে তুমি ওদের সাথে গোলমাল করতে যেও না, মানে এরা লোক সুবিধার নয়। হ্যাঁ, যুদ্ধ গোলমাল বাঁধাতে যেও না এদের সাথে, এদেরকে চাপে রাখো, রাখো, মাঝে মধ্যে ওরা ছুটে আসবে ইত্যাদি, এইভাবে ওদেরকে খুব ডিপ্লোম্যাটিক্যালি ওদের সাথে ওদেরকে হ্যান্ডেল করো। কিন্তু সিরাজউদ্দৌলার এইখানে যেটা হলো যে খুব মানে আবেগপ্রবণ খানিকটা, আমি বলবো তারুণ্যেরও প্রভাব এবং আবেগপ্রবণ, এবং যখন দেখলেন কেউ মানছে না, ইংরেজিরা ওকে মানছেই না, কিরকম তিনটে, বাংলা ভাষায় বলতে গেলে ইংরেজরা পাত্তাই দিচ্ছে না। তিনটে কারণ মিলে মূলত, একটা হচ্ছে যে মিসইউজ অফ দস্তক, ইতিহাস যারা পড়েছি আমরা সব ক্লাস 8 থেকে পড়ে আসছি সবাই জানে মিসইউজ অফ দস্তক। তারপরে হচ্ছে যে ফোর্টিফিকেশন করছে, নবাবের অনুমতি ছাড়া ফোর্ট উইলিয়ামটাকে মজবুত করছে। আবার পেরিন পয়েন্ট, মানে যেটাকে আমরা এখনকার বাগবাজার, পেরিন পয়েন্টে গিয়ে ওখানে আর একটা ফোর্টিফিকেশন, একটা 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 ইয়ে বানাচ্ছে, একটা শক্তপোক্ত ঘাঁটির মতো একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে। এবার এদিকে রাজবল্লভ, ঘসিটি বেগমের দেওয়ান, রাজবল্লভের ছেলে পালিয়ে এসেছে যাবতীয় ওয়েলথ নিয়ে, রাজবল্লভ বুঝতে পেরেছে এটা গোলমাল হতে পারে, ছেলেকে যাবতীয় ওয়েলথ সমস্ত নৌকা ফৌকা বোঝাই করে 100-200 নৌকা দিয়ে যাবতীয় নিজের সম্পদ যা ছিল সব কিছু পাচার করে দিয়েছে কলকাতায়। এবার রাজবল্লভের ছেলে কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছে উইলিয়াম ড্রেক, ফোর্ট উইলিয়াম, তাকে বারবার চিঠি লিখছে ওকে ফিরিয়ে দাও আমার কাছে, কিন্তু সেটাও কর্ণপাত করছে না ড্রেক। এইটা করতে গিয়ে তখন পূর্ণিয়া থেকে জয় করে এসছে, পূর্ণিয়া জয় করে শৌকত জং, যারা ভেবেছিল যে শৌকত জং আর সিরাজউদ্দৌলাকে লড়িয়ে দেবে আর কি, লড়িয়ে দিয়ে সিরাজউদ্দৌলাকে সরিয়ে দেবে, কেন শৌকত জংটা আরো বোকা, ওকে ওই ওরা ভাবলো ওকে বসিয়ে দিয়ে তাহলে ওর মাথায় বেশ ওকে হাতের পুতুলের মতো রেখে দিয়ে আমরা চলবো নিজেদের মতো করে। কনস্পিরেসিটা তো সেই সময়ের থেকে চলছে, কনস্পিরেসিটা তো নতুন কিছু নয় পলাশির, সিরাজউদ্দৌলাকে হটাতে হবে। ঘসিটি বেগম পারলো না প্রথমে, এবার ঘসিটি বেগম যখন পারলো না, ঘসিটি বেগমকে খুব বুদ্ধি করে, ওটা কিন্তু সাংঘাতিক ট্রিক ছিল সিরাজউদ্দৌলার, খুব এক যুদ্ধ হলো না, রক্তপাত হলো না, অন্তরীণ করে ফেললো ঘসিটি বেগমকে। এবার তাহলে ঘসিটি বেগম চলে গেল, তাহলে এবার সিরাজউদ্দৌলাকে হটাতে গেলে কে আছে? শৌকত জং, ওর মাসুতো ভাই, ওকে লড়িয়ে দাও। আরে তুমি যদি আলীবর্দীর নাতি, তুমিও আলীবর্দীর নাতি, সিরাজ যদি নবাব হতে পারে তুমি হবে না কেন? এই বলে ওকে উস্কে দিল একদল লোক। এবার ও বোকার মতো যুদ্ধ বেরিয়ে পড়লো যুদ্ধ করতে। এবার যুদ্ধ করতে গিয়ে ওখানে পারলো না, মারা গেল, যুদ্ধক্ষেত্রে মারা গেল। এবার সবে এসে পৌঁছেছে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ। এবার ড্রেক হচ্ছে যেগুলো ক্লাইভ, এর মধ্যে তুমি ফলতা থেকে পলাশিতে যদি দেখো যে ক্লাইভ এইখানকার বাদবাকি যে ইংরেজরা ছিল তাদের সম্বন্ধে ক্লাইভের কি আউটলুক, মানে ক্লাইভ বলছে সব কটা অবগণ্ড, হ্যাঁ, যে কটা রয়েছে তখন, এবং প্রচণ্ড ভীতু। ড্রেক করলো কি একটা নির্বোধের মতন, যে সিরাজউদ্দৌলার গুপ্তচর নারায়ণ সিং, সে এসছে কি হচ্ছে না হচ্ছে, সিরাজউদ্দৌলা পাঠিয়েছে ইংরেজরা কি ভাবছে কলকাতাতে জানার জন্য। নারায়ণ সিং ধরা পড়ে গেল, ছদ্মবেশে এসেছিল, এবং নারায়ণ সিংকে চত্থাপ্পড় মেরে ক্যালকাটার বাইরে পাঠিয়ে বার করে দিল ড্রেকের নির্দেশে। এই নারায়ণ সিং গিয়ে সিরাজউদ্দৌলার পায়ে গিয়ে পড়লো যখন সবে পূর্ণিয়া থেকে ফিরেছে। হুজুর, যারা জল শৌচ করতে শেখেনি তারা কিনা আপনার চরকে থাপ্পড় মেরে ভাগিয়ে দেয়। হ্যাঁ, এই গেল সিরাজউদ্দৌলা এনরেজড হয়ে সাংঘাতিক। তখনই বললো ফোর্সের মুখ ঘোরাও, কলকাতা যাবো। 1756 20 জুন সিরাজউদ্দৌলা আসছে। ফোর্ট উইলিয়ামে এরা পুরো ঠক 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 করে কাঁপছে, 20টা সাকুল্যে 1000খানেক লোক, আর একটা 50-60 হাজারের একটা ফর্মিডেবল ফোর্স নিয়ে সিরাজউদ্দৌলা আসছে এই তল্লাটে।
পুরো একবার একদিনের বম্বার্ডমেন্টেই পুরো মাটিতে প্রায় মিশিয়ে দিয়ে সেগুলো ড্রেক তো প্রায় কানের পাশ দিয়ে গুলি খেতে খেতে বেঁচে গেল। কেন ও ড্রেকের উপর এমন রাগ ইংরেজদেরই তখন কয়েকজনের, ড্রেক পালিয়ে যাচ্ছে, তখন গভর্নর প্রেসিডেন্ট ফোর্ট উইলিয়ামে ড্রেক সবাইকে ফেলে রেখেই বিপদের মধ্যে নিজে ছুটে গিয়ে জাহাজে উঠতে যাচ্ছে পালাবে বলে, ওই দেখে একজন গুলি চালিয়েছে ইংরেজদেরই একজন, ওকে মেরেই দেবো, ওর জন্য আজকে এই হাল। ওকে কেন সিরাজদৌল্লার ওই গুপ্তচরকে ওরমভাবে বার করতে গেল কলকাতা থেকে? হ্যাঁ, তা গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, ড্রেক কোনো রকমে গিয়ে লাফ দিয়ে জাহাজে উঠলো, জাহাজটা ছেড়ে চলে গেল, মানে গিয়ে ফলতাতে গিয়ে অ্যাঙ্কার করলো। মানে জাহাজটার নাম ছিল ফোর্ট উইলিয়াম অ্যাক্সিডেন্টালি, দুর্গ ফোর্ট উইলিয়াম অ্যাক্সিডেন্টালি জাহাজটার নামও ছিল ফোর্ট উইলিয়াম। ওইটাই শেষে ওইখানে তারপরে সারাক্ষণ নিজেদের মধ্যে মারামারি করে, বলে তোর জন্য এই হয়েছে, তুই দায়ী, যা হয় এরকম ডিব্যাকেল হলে, এই কে কার জন্য এরকম হলো, এই জন্য নিজেদের মধ্যে কোন্দল করছে আর মারপিট করছে সারাক্ষণ। এবার মাঝে মাঝে ওখান থেকে দিনের বেলায় ডাঙায় নামে, রাত্রিবেলা বাঘের ভয়ে সব কটা মিলে জাহাজে উঠে পড়ে। একটা জাহাজে আর কত লোক ধরবে, স্থান সংকুলান হয় না, ঘুমানোর জায়গা পায় না, একজন ঘুমোচ্ছে তো আরেকজনের হাত ঠাস করে গিয়ে আরেকজনের গায়ে পড়লো, সে রেগে মেগে চিৎকার চেঁচামেচি করে ঘুম থেকে উঠে বসেছে, এই মারে কি সেই মারে বলে বন্দুক ফোন, এবং বিকেল থেকেই সন্ধ্যে থেকে একটু বিলাতি খাওয়া সেই সব তো আছে। এবং তারপরে তো কি, তারপরে সিরাজদৌল্লা বলে দিয়েছে কেউ যেন খাবার না দেয় ওদের, স্থানীয় জমিদারকে বলে দিয়েছে যে কেউ যেন খাবার দাবার সরবরাহ না করে, মানে সব দিক থেকে মানে একেবারে বিপর্যস্ত অবস্থা। এই হচ্ছে ফলতা, এই জন্যে এটার নাম। এবং এই ফলতার পরে এবং তারপরে যেটা এই খবর গেল যখন ফোর্ট সেন্ট জর্জে, তখন হেডকোয়ার্টার ম্যাড্রাস, কলকাতা পরে হয়েছে, আরও পরে অনেক পরে কলকাতা হেডকোয়ার্টার হয়েছে। তো ওরা ভাবছে যে একটা কিছু গোলমাল হয়েছে, ছোটোখাটো ব্যাপার হবে। তো প্রথমে কিলপ্যাট্রিককে পাঠিয়েছে 150টা সৈন্যদের জাহাজ নিয়ে। কিলপ্যাট্রিকে যে চোখ ছানা বলে, এই কী অবস্থা রে ভাই, হ্যাঁ, এ তো এখানে, তারপরে ম্যালেরিয়া প্রায় এভরিডে মারা যাচ্ছে। কিলপ্যাট্রিক বলছে আমার 150 জন সৈন্য এখানে বসে থাকলে তো মোটামুটি এক মাসে আমার সৈন্য হাফ খরচা হয়ে যাবে। তখন ওই ম্যানিংহ্যাম বলে একজন, সে যে ডাচদের একটা জাহাজ ধরে কোনো রকমে গিয়ে, প্রত্যক্ষদর্শী কলকাতার থেকে, সে গিয়ে পৌঁছলো হচ্ছে ফোর্ট সেন্ট জর্জে। ফোর্ট সেন্ট জর্জে মিটিংটা হচ্ছে যে দেখবে রবার্ট অর্মে, তুমি নাম শুনেছো, যে যার ইতিহাস আছে দ্য হিন্দুস্তান বলে আর কি, রবার্ট অর্মে ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট কমিটি। ওই যে মিটিংটায় আলোচনা হলো, যে মিটিংটায় ডিসিশন হলো যে বেঙ্গল এস্টাবলিশমেন্ট কি হয়েছে। এইখানেই একটা প্রশ্ন আছে সৃজার, ঠিক কখন এবং কোন সময় ভারতবর্ষে ইংরেজদের ব্যবসায়িক মানদণ্ড রাজদণ্ডে পরিবর্তিত হলো? ব্যবসায়িক মানদণ্ড রাজদণ্ড অনেক পরের ব্যাপার। প্রথমত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবার যেটা যেই জায়গাটার দিকে বলছিলাম, যখন ওরা গেল, যখন মিটিংটায় ডিসিশন হলো, যাও গিয়ে বেঙ্গলে গিয়ে এস্টাবলিশমেন্টটা কি হয়েছে দেখে এসো। ওখানে গিয়ে রাজা নবাবের সাথে কথা বলে একটা মিটমাট করে দিয়ে এসো। ক্লাইভ আর ওয়াটসনকে বলা হলো এই কথাটা। এইবারে যখন বালেশ্বরে এসে, বালেশ্বরের কাছে যখন জাহাজ, ক্লাইভ আর ওয়াটসন দুজনে মুখোমুখি ডেকের মধ্যে বসে, হ্যাঁ, তখন দুজনের মধ্যে আলোচনা হচ্ছে যে একটা চিঠি নিয়ে ম্যাড্রাস কাউন্সিলে। চিঠিটা কি বলেছে, যে যদি আলাপ আলোচনা করে মেটাবে, যদি মনে হয় আলাপ আলোচনায় কাজ হচ্ছে না, একটু আধটু বল প্রয়োগ করতে পারো। এইটা ছিল কথা। এই যে একটু আধটু বল প্রয়োগ করতে পারো, ক্লাইভ এটাকে ধরে নিল, এটাকেই ব্যাখ্যা করলো ইটস আ স্যাংশন ফর ওয়ার। তার মানে পাতি বাংলাতে বলতে গেলে ব্রিটিশরা বলেছিল একটু করকে দাও, একদম একদম। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এইসব দেশ ফেস শাসন করব, দখল করব, এইসব কোনো দূরতম ভাবনার মধ্যেও নেই। ওরা ব্যবসা করছে, লাভ হচ্ছে, সুতরাং এই লাভটাকে মুনাফা চায়। এটা কর্পোরেট সংস্থা, সে মুনাফা চায়, সে এইসব উটকো ঝামেলার মধ্যে যেতেই রাজি নয়। সে তখন বলছে যে সে, এবং যতদিন পর্যন্ত ক্লাইভ এখানে, যে ও তো সৈন্যদল পুষেছে কার টাকায়, নবাবের টাকায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 পয়সাও দেবে না। মানে মাছের তেলে মাছ ভাজবে। হ্যাঁ, তুমি যে যুদ্ধ করবে, এ করবে, অমুক করবে, তুসুক করবে, এইসব বলছে আর খেপে যাচ্ছে। শুধু ফোর্ট উইলিয়াম তৈরি করার জন্য শোকজ করেছিল। কে বলেছে ওখানে দুর্গ তৈরি করে টাকা খরচ করতে? ওরা বলছে যে আমরা বোঝাতে পারছি না যে এটা বর্গী আক্রমণের ভয় আছে, এই আছে, আমাদের সব চলে যাবে মানে একটা পোর্ট না থাকলে। এবং শোভা সিং এর যখন বিদ্রোহটা হয়, শোভা সিং, হ্যাঁ, শোভা সিং এর বিদ্রোহের সময় তো 3টে
কেল্লা তৈরি হলো, একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলকাতা, ফোর্ট অর্লিও চন্দননগর, ফোর্ট গুস্তাভাস চুচুড়া, একটা ইংরেজদের, একটা ফ্রেঞ্চদের, একটা ডাচদের। এটা হচ্ছে শোভা সিংয়ের 1696 এই সময়টাতে, এটা শোভা সিংয়ের বিদ্রোহের সময় এটা তৈরি হয়ে গেল। এইটা নিয়েই পরে ওদেরকে কৈফিয়ত দিতে হয়েছে যে কেন এরকম দুর্গ তৈরি করতে গেলে। তো বলছে আমরা বোঝাতে পারছি না, তো ওই লোকগুলো বুঝতে পারছি না লন্ডনে বসে যে এ পাশে কী অবস্থা। তখন ওরা যাই হোক, এটা নিয়ে ওরা বুঝতেও রাজি নয়। বলছে ওসব নিজের সমস্যা, ওখানে তুমি রাজাকে ঘুষ টুস দাও, উৎকোচ দাও, ওখানে আলোচনা করো, এইসব করে মিটিয়ে নাও। রবার্ট ক্লাইভ কি তাহলে সবার থেকে আলাদা ছিলেন? রবার্ট ক্লাইভ ইজ খুব একটা কি বলবো যে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং একটা লোক যে কিনা তার মানে এইরকম ধরো যে ওকে পাঠিয়েছিল বখাটে ছেলে, বাবার বখাটে ছেলে। এখন ইংল্যান্ডে তখন প্রথম দিকটায় কী হতো, যখন ইংল্যান্ডে কিছু করতে পারবে না, বখাটে বাউন্ডুলে বানা করে বেড়ায়, কোনো কাজ বাজ জুটবে না ইংরেজি, তখন কী করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজ ছাড়বে ইন্ডিয়ার জন্য, বাবা মারা অনেকে এসে ওই জাহাজে তুলে দিত, যাক ওইখানে গিয়ে যদি একটা কিছু করে পড়ে আসতে পারে, যদি একটা হিললে হয়ে যায়, বাঁচবে কি মরবে তার ঠিক নেই, কেন এ তো ম্যালেরিয়াতে নিকেশ হয়ে গেছে বহু লোক। হ্যাঁ, তা ক্লাইভকে ওরকমভাবে ওর বাবা তুলে দিয়েছিল। এবার এসে পাটনা টাটনা এসব নানা রকম জায়গাতে কুটি ফুটিতে বসে এসব খাতা মাথা এসব লিখতো টিখতো নানা রকম বসে, তো এইটা ওর ভালো লাগতো না একেবারেই। ভেতরে ভেতরে যুদ্ধ পাচ্ছে, হ্যাঁ ভিতরে এইসব ওরা একটা উন্মাদনা চাই, এরা উত্তেজনা চাই সবসময়। ক্লাইভের চরিত্রটা ছিল ডেয়ার ডেভিল, মানে একটা কিছু করে বসলো, তারপরে কি কনসিকুয়েন্স হবে মানে যে আদৌ ভাবিত না। যেমন ধরো এটাতে কি হচ্ছে, যখন এটা গেল, যখন বলছে, তখন ওয়াটসন বলছিলাম বালেশ্বরে জাহাজটা যখন বলছে, তাহলে এবার তাহলে আগের বার যখন ওয়েস্টার্ন কোস্টে লড়াই করেছি তোমার ভাগে বেশি নিয়েছো তুমি, আমারটায় কম পড়েছিল। ক্লাইভ আর ওয়াটসনের আলোচনা হচ্ছে। এবার কিন্তু বাংলা ভাগাভাগি করে যা হবে, এবার কিন্তু 50-50। হ্যাঁ, এইসব আলোচনা হচ্ছে। এসব নিয়ে ক্লাইভ মোটামুটি মনস্থ করেই ফেলেছে কি করবে এরপরে গিয়ে। এবার আসলো, এসে বসলো, এখানে এসে পৌঁছলো, এই নামলো কুলপিতে, গিয়ে রিসিভ করলো হলওয়েল এরা ক্লাইভকে। ক্লাইভ ওখান থেকে বাই ল্যান্ড, ওখান থেকে কুলপি থেকে এখান থেকে এলো আবার ভলতায় এসে ক্লাইভ চোখ ছানা, ওরা এই কী রে ভাই, এরকম বেঁচে আছে কি করে, এগুলো 6 মাস ধরে এই অবস্থার মধ্যে রয়েছে। যে জুন থেকে ডিসেম্বর, ক্লাইভ পৌঁছেছিল হচ্ছে 14 ডিসেম্বর নেমেছিল, ওই কুলপিতে নেমেছিল আর কি। এইবারে এইসব করে ও 10 দিন 10 মোটামুটি এরকম কাটালো আর কি। তারপরে না, এইভাবে বসে থাকা যাবে না, চলো এখানে ফোর্ট উইলিয়াম আক্রমণ করবো। তখন মানিক চাঁদকে কলকাতার গভর্নর করে দিয়ে গেছে ফোর্ট উইলিয়াম সিরাজদৌলার দখলে। হ্যাঁ, ও চলো তো বাকিগুলো ভয়ে কাঁপছে ঠক ঠক করে, মানে যারা নবাবের সেই মূর্তি দেখেছে 1756-এ এখানে, বাকিরা ভয়ে কাঁপছে। বলছি কি উন্মাদ নাকি লোকটা, এ বলছে ফোর্ট উইলিয়াম এবার তো প্রাণে বেঁচে এসছি, এবার তো কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে প্রত্যেকটাকে ধরে ধরে নবাব। হ্যাঁ, তখন ও যে ও কিছু শুনবে না, ও যে চলো ফোর্ট উইলিয়াম আক্রমণ করি। হ্যাঁ, এবার স্ট্র্যাটেজি ঠিক হয়ে গেল। বজবজ থেকে ফলতা থেকে গঙ্গা বরাবর ক্লাইভের কেন্ট জাহাজের নাম, ওয়াটসনের সাথে ক্লাইভ যাবে। ক্লাইভ গিয়ে বিড়লাপুর জুট মিল যেখানটা এখন বজবজের কাছে, ওই জায়গাটাতে ক্লাইভ এম্বার্কমেন্ট পয়েন্ট, ক্লাইভ ওখানে নেমে যাবে। এপাশ থেকে ফোর্সটা নিয়ে যাবে কিলপ্যাট্রিক, যেটা তুমি দেখবে এখনকার যদি রোডটা দেখো, আমি এটা যখন এসডিও রামানবে ছিলাম, আমি পুরো ওই রোডটা রেকি করেছিলাম এটা লেখার সময়। এই বিড়লাপুর জুট মিল, তারপরে এই যে পথটা কীরকমভাবে যাচ্ছে, এখন একটা আন্দাজ, মানে ওইটা যদি তুমি একটু দেখো না, মানে তাহলে পুরোনোটা কী ছিল একটা ভিজুয়াল একটা এখনো পাওয়া যায় চোখের সামনে। এবার বাকিটা তোমায় কল্পনায় ভাসাতে হবে, বাকিটা একটা আইডিয়া পাওয়া গেল জায়গাটার। আমি দেখেছি অনেক জায়গাতে ভিজিট করে, মুর্শিদাবাদের ক্ষেত্রেও আমি দেখেছি এইরকম ভিজিট করে, পুরো থরো রেকি করেছিলাম তখন, রেকি করে যে এখন প্রেজেন্টেও যা আছে তুমি যদি দেখে চোখ বন্ধ করে তুমি একটু চোখটাকে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, বাদ বাকিটা অবশ্যই পাঠকদের পড়তে হবে, পুরোপুরি তো বিনা পয়সায় লেখক দেবেন না, কিন্তু অসম্ভব সুন্দর একটা ছবি আছে। সায়ন্তনীর এ বিষয়ে একটা প্রশ্ন আছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 97756 96237.
আপনি এতগুলো বই লিখেছেন এবং তার সাথে সিনেমাও করেছেন, আপনার মনে হয় না যে এই বইগুলো দিয়ে একটা তথ্যচিত্র হতে পারে? না, বই নিয়ে তথ্যচিত্র মানে এই যে ঘটনাগুলো শুনছি, যে কথা সায়ন্তনীও বলছে, আমি জানি না, যেহেতু নিজের ফিল্ম মেকার, চলচ্চিত্র করেছেন, বইটার মধ্যে তো একটা ছবি আঁকা আছে, পাঠক একবার পড়তে শুরু করলে ছবির মতো, সিনেমার মতো সে দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে এমন অনেক কিছু যেগুলো ইতিহাসের জানা তথ্য, কিন্তু এত গভীরে গিয়ে পুরো বিষয়টাকে এই উপন্যাসে চিত্রণ করা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথা সায়ন্তনী বলছে, আমাদেরও প্রশ্ন, নিচে একাধারে চলচ্চিত্রকার, গবেষণামূলক ঐতিহাসিক উপন্যাসের লেখক, ইচ্ছে করে না ডকুমেন্টারি বা তথ্যচিত্রের মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরতে ইতিহাসটা? দেখো, যে তথ্যচিত্রে যদি বলি, আমি তথ্যচিত্র তো এই ধরনের জিনিস, তথ্যচিত্র করতে গেলে তুমি খুব বেশি যে ভিজুয়াল যে তুমি দেখাবে লোককে, তুমি তো খুব বেশি এলিমেন্ট পাবে না। তুমি কথা বলতে পারো, তুমি কথা বলে যাচ্ছি আমি, সেটা আলাদা, কিন্তু রিকনস্ট্রাক্ট খুব ব্যয়বহুল। কিন্তু সেটা থেকে, এবং আজকালকার দিনে আমার যেটা মনে হয়েছে, ফলতা থেকে পলাশী মেবি এক্সেলেন্ট মুভি আর কি, মানে তাহলে আমরা ধরে নেব এই ছবি হতে চলেছে। না না না, সেটা বলছি আমি, এটা আমি জানি না, এটা আমার ধারণা বাংলাতে করা সম্ভব নয়। হ্যাঁ, মানে একটু হলিউড ঘরানা না, হলিউড ঘরানার জন্য নয়, খরচ। তুমি ভাবো না, তোমাকে জাহাজগুলোকে এখন, মানে তোমাকে পুরোটাকে, তোমার গ্রাফিক অ্যানিমেশন, যে আমরা এখন যেটা অ্যানিমেশন যে স্কেলে হয়, বম্বে, ইভেন সাউথ ইন্ডিয়ান ফিল্মস এবং বম্বেরও ছবি আমরা দেখেছি, বা হলিউড তো বটেই, যে স্কেলে হয়, তোমাকে সেই স্কেলে তোমাকে যদি সেটা করতে পারো তবে লোকে দেখবে, নাহলে একটা লোক দুটো সিরাজদৌল্লা কাউকে একটা সাজালাম, মানে আমরা ফলতা থেকে পলাশী, এক বছরে গোটা ভারতবর্ষের ইতিহাসটা বদলে যাচ্ছে। এই ছবিটা করতে গেলে মোটামুটি 3টে বোধহয় পুষ্পার বাজেট লাগবে। তা বলতে পারবো না, পুষ্পার বাজেট কত আমার এক্স্যাক্ট নিজের এই মুহূর্তে আমার ধারণা নেই, তবে অবশ্যই ভয়ঙ্কর কথা। কেন তুমি ভাবো না, একটা নিজে তোমাকে জাহাজগুলো বানাতে হবে, 5খানা জাহাজ, তুমি ভিজুয়ালটা চিন্তা করো তো একবার, যে গঙ্গার উপর দিয়ে, এই যে গল্পটা তোমাকে আমি বলছিলাম, যে ফোর্ট উইলিয়াম দখল করবার ক্লাইভ যাচ্ছে, গঙ্গার উপর দিয়ে 5খানা জাহাজ, বিরাট বিরাট জাহাজ যাচ্ছে, হ্যাঁ 5খানা, এবং সেই 5খানা জাহাজকে তোমাকে বানাতে হবে অ্যানিমেশনে গঙ্গার উপরে। এবার তারপরে তোমার এই ল্যান্ডের প্যারালাল ল্যান্ড, তুমি একটা মাস্টার শট ভাবো, একটা তুমি যদি এখন ড্রোন বা এই জাতীয় নিয়ে যদি ভাবো, জাহাজটা যাচ্ছে গঙ্গার উপর দিয়ে, যে এপাশ দিয়ে গঙ্গা, সে গঙ্গা নয়, না সে গঙ্গা নয়, আর গঙ্গার পার বরাবর তুমি গঙ্গাটাকে তুলতেই পারবে না, সে তো কোথায় তুমি এখন সেই গঙ্গা পাবেই বা কোথায় গিয়ে তুলতে হবে, অন্য কোনো নদীকে গঙ্গা বলে চিট করতে হবে বা কিছু একটা, সে জানি না মানে হাউ ইট ইজ টেকনিক্যালি কীভাবে এটা পসিবল। এবং তারপরে যেটা হচ্ছে, আরও একটা মজার জিনিস আছে জানো এখানে, সেটা আমি পড়েছিলাম, যেটা কীরকম, কলকাতার লোকজন যখন যারা, তাদের ঢলটা কিন্তু বরাবর ইংরেজদের দিকে, তারা ইংরেজ পক্ষের। কেন? যে ইংরেজদের জাহাজ আসা বন্ধ করে দিয়েছে নবাব 1756-এ, জাহাজ আসা বন্ধ হয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য কি হয়েছে, বহু লোকের রুজি রোজগার চলে গেছে। কলকাতাতে যারা জাহাজে মাল খালাস করতেন, যারা জাহাজের তোমার মুটে মজুরের কাজ করতো, যে ধরনের ইংরেজদের বিরাট বিরাট গোডাউন, তার যে লেবার্স, অমুক তুসুক, সবার অনেকের কাজ চলে গেছে। মানে সিরাজউদ্দৌলার সময় কলকাতাবাসী ছিল ইংরেজদের পক্ষে একদম, এবং তারা তো ইংরেজদের কেন, একটাই কারণ, আর কিছু নয়, যে রুজি রোজগার, এরা আছে বলে আমরা রুজি রোজগার হচ্ছে, খেতে পাচ্ছি, বেসিক কারণটা ওইটাই। এইবারে তুমি চিন্তা করো, আমি পড়ছি একটা জায়গায়, একজনের হলওয়েল বা কারোর ডেসক্রিপশনসের মধ্যে, যখন না জাহাজটা আসছে, এরকম 5খানা বড় বড় জাহাজ, হ্যাঁ, ফোর্ট উইলিয়ামের দিকে, দেশের লোক নদী গঙ্গার পাড় দিয়ে, যে মনে করছে যে এইবারে ইংরেজরা দেবে পাল্টা, হ্যাঁ, দেশে ইউনিয়ন চাকাতে দৌড়চ্ছে গঙ্গার পাড় দিয়ে, কলকাতাবাসী বলছি না, এদেশি মানুষ দে আর রানিং, মানে কলকাতা। তুমি এইবার প্যারালাল এই ভিজুয়ালটাকে তুমি চিন্তা করো, এই ভিজুয়ালটা তুমি তৈরি করবে, হ্যাঁ না সত্যি খুব সুন্দর লাগছে, চোখের সামনে ভাসছে সেই সময়, কোথাও যেন আমরা কয়েক শতক পিছিয়ে গিয়েছিলাম।
শান্তনুদা, অনেক সময় দেওয়া হয়েছে। এইটুকু সময়তে বাঙালির ইতিহাস, বাংলা, বাঙালির হাজার বছরের ইতিহাস, পলাশির যুদ্ধ থেকে, ফলতা থেকে শুরু করে পরবর্তী সময়টা ধরে রাখা যায় না। অবশ্যই আমরা আবার আলোচনা করব, কিন্তু আমি পাঠকদের, তাদের আগ্রহ রয়েছে ফলতা থেকে পলাশি এবং পলাশির পরে দুটো খণ্ড তো লোকে পড়ে ফেলেছে এবং বেস্ট সেলার। এই যুগে এই অষ্টম নবম এডিশন সংস্করণ চারটিখানি কথা না। এবং শোনা যাচ্ছে, আমি কারোর নাম করছি না, তার লেখাও আমার খুব ভালো লাগে, তার ঐতিহাসিক উপন্যাসে ইংরেজি উপন্যাসের কাঁধে নিঃশ্বাস ফেলছে বাংলার এই উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। আমার প্রশ্ন, দুটো খণ্ড পড়ে ফেলেছে, তৃতীয় অর্থাৎ এই সিরিজের তৃতীয় বইয়ের নাম কি হতে চলেছে? না, তৃতীয়টা লিখতে হবে। না, নামটা কি? না, নাম আমি প্রথমে তো নাম ঠিক করি না, নামটা ঠিক করি লাস্টে। মানে তার মানে এই ব্রেকিং নিউজটা আমাদের দেওয়া গেল না? না, ওটা এবার পরবর্তী ফলতা থেকে পলাশি 1756-এর 20 জুন থেকে 1757 23 জুন, আর পলাশির পরে যদি ধরি 1757 23 জুন থেকে হচ্ছে 1760 মার্চ। ক্লাইভ ফিরে যাচ্ছেন, চাঁদপাল ঘাট থেকে জাহাজে উঠছেন, ইংল্যান্ড ফিরে যাচ্ছেন, ভ্যানসিটার্ট গভর্নর হয়ে আসছেন ম্যাড্রাস থেকে। 3 মাস পরে উনি আসবেন, এর মধ্যে অ্যাক্টিং গভর্নর থাকবেন হচ্ছে জেফানিয়া হলওয়েল। এই অবধি এসে হচ্ছে পলাশির পরে। এরপর রবার্ট ক্লাইভের জীবনের শোচনীয় ঘটনাগুলো ঘটবে। আমার যেটা আছে সেগুলো আরো অনেক পরে, কেন আমার এটা প্ল্যানটা হচ্ছে যে এটাকে আমি দেওয়ানি অবধি লেখার, দেওয়ানি অফ বেঙ্গল, মানে দেওয়ানি অফ বেঙ্গল যেটাকে আমরা বলি 1765, যে ব্যাটল অফ বক্সার, যখন যেটা কিনা ইংরেজ সত্যিকারে বলতে আমরা মানদণ্ড, রাজদণ্ড এইসব দিয়ে প্রশ্ন করছিল একজন, তো সত্যিকারের যদি রাজদণ্ড বলি আমরা, রাজদণ্ডের সূচনাটা হচ্ছে দেওয়ানি অফ বেঙ্গল থেকে 1765। দেওয়ানি অফ বেঙ্গল মানেটা কি, যে বেঙ্গল, বিহার, উড়িষ্যার যে রেভিনিউ কালেকশন পাওয়ার সম্পূর্ণভাবে ইংরেজদের হাতে চলে গেল। এর আগে একটু একটু করে যাচ্ছিল, পলাশির পরে ওরা পেল হচ্ছে মানে রক্তের স্বাদ বাক পেয়ে গিয়েছিল, পলাশির পরেই সেটা পেল হচ্ছে 24 পরগনার জমিদারি। আজকে উত্তর দক্ষিণ যেটাকে ভাগ হয়েছে 24 পরগনা, কার জমিদারি কে দিল? ক্লাইভকে তখন কি দেবে, মির্জাফরের মন উঠছে না, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, কিছু যতই দিচ্ছে মনে হচ্ছে না একটু কম দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তখন করে 24 পরগনার জমিদারিটাই ক্লাইভ চাইলো, দিয়ে দিল। এবং ক্লাইভের জমিদারি ছিল ওটা, নট ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীকালে ক্লাইভের মারা যাওয়ার পর ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভেস্ট হয়। অবশ্যই। আমার শেষ প্রশ্ন, এবং আমাকে বিদায় নিতেই হবে, কোথাও কি মনে হয়েছে পলাশির পর যারা যারা সিরাজের উল্টো দিকে ছিলেন, এবং সিরাজ স্বয়ং, প্রত্যেকটা চরিত্রেরই অভিশপ্ত এবং শোচনীয় পরিণতি, প্রত্যেকটা চরিত্রে? হ্যাঁ, মানে ইটস ইন্টারেস্টিং। মানে এটা কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময় অনেকেরই মানে মৃত্যুটা অস্বাভাবিক। হ্যাঁ, এটা এবং এটার এর মধ্যে দেখো যে মোহাম্মদী বেগ যে মারলো, সে কুয়োয় পড়ে মরে গেল, আর রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কুয়োয়, যদিও অনেকে মনে করে যে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল যাতে ওই প্রমাণটাও একবারে চিরতরে বিলুপ্ত হয়ে গেল, সিরাজদৌল্লাকে কে মেরেছিল আর কি। তারপরে যদি দেখা যায় উমিচাঁদ পাগল হয়ে গিয়ে মারা গেল, একটা খুব অত বড় একটা ব্যবসায়ী, অত ধনী লোক, একটা নিঃস্ব অবস্থায় একটা পাগল টাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, উমিচাঁদ উন্মাদ হয়ে গেল। এবার রাজবল্লভ তো ওই কলকাতার থেকে ইয়েতে আসলো, রায়দুর্লভকে বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হলো। এবার পরবর্তীকালে মীর কাসিম রাজবল্লভকে পরে মুঙ্গেরে গঙ্গার মধ্যে ডুবিয়ে মেরেছিল। জগৎ শেঠকে মুঙ্গের ফোর্টের উপর থেকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছিল মীর কাসিম। কাজেই আর একটা খুব ইন্টারেস্টিং, স্ক্রাফটন ওয়াজ ওয়ান অফ দ্য কি বলবো ক্লোজ অ্যালাই, বা মানে রাইট হ্যান্ড, অ্যালাই বলবো না, রাইট হ্যান্ড লেফটেন্যান্ট অফ কি বলবো, খুব কাছের মানে সঙ্গী ক্লাইভের। স্ক্রাফটন মানে অনেক, স্ক্রাফটনকে দিয়ে ওই সময় অনেক কিছু করিয়েছেন, মানে অনেক অপকীর্তির সাক্ষী ক্লাইভ। স্ক্রাফটন কি ইন্টারেস্টিং, মানে স্ক্রাফটন বাড়ি যাওয়ার সময়, বাড়ি ফিরছে ইংল্যান্ড সব কিছু শেষ করে, এখান থেকে মাঝপথে জাহাজ ডুবিতে মরে গেল মাঝ সমুদ্রে। অবশ্যই ইতিহাসে এই ধরনের অজস্র বাক, অজস্র রহস্য, অজস্র ঘটনা চোখের সামনে, যা এই মুহূর্তেও সম্ভব নয় ছবিতে ফুটিয়ে তোলা,
তা যদি দেখতে হয় তাহলে কিন্তু পড়তে হবে শান্তনু বসুর বই। শান্তনুদা, অসংখ্য ধন্যবাদ। অন্য ধারার লেখক, যে ধারা পুষ্ট করা হচ্ছে প্রতিনিয়ত এবং শান্তনু বসুর কলম করছে এই মুহূর্তে বাংলা সাহিত্যকে, এবং এতটা সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আর প্লাস নিউজের পক্ষ থেকে। সবাইকে নমস্কার।